আপনি একটা বজ্জা। যাই বলো, তোমার ঠোঁটের স্বাদটা কিন্তু সেই। আমি আর শ্রেয়া কলেজের ক্লাসে এমন সময় আসমকা কেউ এসে আমার একটা প্যাকেট দিয়ে দৌড়ে চলে গেল। প্যাকেটের উপরে দেখি চিঠিও আছে, তবে আমি খুব একটা অবাক হইনি। এটা না, এরকম চিঠি প্রায় আসে, তবে আগে বাড়ির দরজার সামনে থাকতো। আর অদ্ভুত চিঠির সাথে গোলাপ আর নানা রকমের চকলেট আইসক্রিমের বক্স আসতো। কিন্তু এবার তো দেখছি একটা প্যাকেটও আছে। দেখি তো কি লেখা আছে। ওই পাগলি, তুই তো খুব ভয়ঙ্কর রে। প্রতিদিন নতুন রূপে আমায় এলোমেলো করে যাস। তোর কি একটু মায়া হয় না রে আমার জন্য? প্রতিদিন যে একটু একটু করে আমায় দুর্বল করে দিস। তোর নেশায় ক্রমাগত চরমভাবে আসক্ত হয়ে পড়েছি। যেদিন আমার গোলাপ গাছে ফুল ফুটবে সেই দিন তোর সামনে আসবো। আর শোন, সেই দিন তোকে নীলাবতী রূপে পেতে চাই। এখন ছেড়ে দিলাম। আর শোন, এত সুন্দর হোস না। তোর সৌন্দর্য আমায় বড্ড পোড়ায়। হার্টবিট মিস করতে করতে কোনোদিন না হয় হার্ট অ্যাটাক করে বসি। আর শোন, কাল কলেজের অনুষ্ঠানে এই নীল শাড়িটা পরিস। লাভ ইউ মেরি জান, ইতি তোর সাইকো প্রেমিক। চিঠিটা পড়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। বাবা, কত প্রেম! ইস, আমার যদি এরকম একটা সিক্রেট প্রেমিক থাকতো। থাম তো শয়তান মাইয়া। নেহাত তুই আমার বেষ্টু, নয়তো তোকে না আমি টিকটিকির চুপ খাইয়ে দিতাম। হুম। ইয়া, কবে তুই মানুষ হবি বলতো? কি দেখেছে তোর সাইকো প্রেমিক তোকে এত চকলেট আইসক্রিম দেয় তা সেই জানে। কিন্তু আজ তো সে চকলেট পাঠায়নি, দিয়েছে একটা শাড়ি। কিন্তু আমি তো শাড়ি পরতেই জানি না। কই কই দেখি, ওয়াও, কি সুন্দর শাড়িটা! নীল জর্জেটের শাড়ি, সোনালি পার, গুটি গুটি স্টোনের কাজ। চিন্তা করিস না, আমি আছি না, আমি তোকে পরিয়ে দেব। জিজুর চয়েস আছে। কি বললি তুই? জিজু? দাঁড়া শাকচুন্নি, আজ তোর একদিন কি আমার 3 দিন। ও গড, প্লিজ হেল্প। আজ ধরতে পারলে তো তুই গেলি। হ্যাঁ, আপনাদের তো এখনো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি মিষ্টি চৌধুরী, সবাই মিশু বলে ডাকে। দেখতে রোগা আর একটু কিউট সুন্দরী বারবি ডল। বাবা সিলেটের নামকরা ব্যবসায়ী আদিত্য চৌধুরী, মা ডক্টর মোহিনী চৌধুরী। বাবা মায়ের আদরের একমাত্র দুষ্ট মেয়ে। বাবা মাকে অনেক বুঝিয়ে কলকাতায় বান্ধবীর সাথে পড়াশোনার জন্য 3 মাস আগে এসেছি। ওই যে শাকচুন্নিটা আমার বেস্টু, আমরা একসাথে আমার বাবার কিনে দেওয়া একটা ফ্ল্যাটে থাকি। আর এই সাইকো প্রেমিকের ব্যাপারে না হয় ধীরে ধীরে জানবেন। এবার থাম বাপু, আমি হাঁপিয়ে গেছি। আমিও জানু। চল এবার ক্লাসরুমে যাই, নয়তো স্যার এসে যাবে। হ্যাঁ, চল চল। হাই, আমি নীরা। হ্যালো, আমি শ্রেয়, আরো মিষ্টি। ওয়াও, নাইস নেম। আর তুমি খুব কিউট। সেম টু ইউ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আসলে আমি তেমন কাউকে চিনি না, সবাই তো ফোন বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। ফ্রেন্ড হব মানে অলরেডি আমরা ফ্রেন্ড হয়েই গেছি সুইটার। ওকে সুইট হার্ট। আরে সামনে দেখ, হেড স্যার আছেন। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। এই শিউ, টাকলার সারটা কি বলবি বলতো? উফ মিশু, একটু চুপ থেকে শোন না বাবা। হ্যাঁ, চুপ করে শোন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, তাই তোমরা অনেকেই জানো যে কাল নবীনবরণ অনুষ্ঠান। তাই তোমাদের কাল সকাল 10টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। আর আমাদের কলেজের গর্ব, আমাদের প্রাক্তন স্টুডেন্টের পাশাপাশি ফেমাস সুপারস্টার মিস্টার আদ্রিয়ান চ্যাটার্জি আগামীকাল তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের কলেজে তোমাদের সংবর্ধনা দেওয়ার জন্য থাকবেন। আমরা সত্যি আকর্ষিত, আর তোমরা সত্যি খুব লাকি। আমি খুব খুব এক্সাইটেড।
স্টার এডিকে দেখবো ভাবতেই পারছি না। এই দলা চিকাটা আবার কে? আগে তো কখনো নামই শুনিনি। সিরিয়াসলি তুই এডির নাম শুনিস নাই? হাউ ফানি। সিরিয়াসলি শিউ, আমি ওনাকে চিনি না। সারাদিন যদি বারবি গেমস আর টম এন্ড জেরি দেখিস তাহলে আর জানবি কিভাবে? চল বাড়ি চল, তোকে এখন থেকে ফিডার খাইয়ে ঘুম না পাড়ালে তুই কাল সকাল কেন রাত 10টার আগেও উঠতে পারবি না। শিউ, কি করব বল বোন? তা তোর সাইকো বিএফ তো আমাকেই ধরবে, বলবে আমার বউকে আর সুন্দর করে নীল শাড়ি পরিয়ে দাওনি কেন? তখন আবার আমি কি বলবো? আজ তো তুই গেলি বন্দরনির মা একটা। উফ, তোরা থাম বাবা, চল বাড়ি এবার, নয়তো মেইন গেটটা বন্ধ হয়ে যাবে। চল। তারপর ওরা বাড়ি চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ে দুজনে। পরদিন সকালে মিশু, এই মিশু, সেই সকাল 6টা থেকে ডাকছি তোকে, এখন 8টা বাজে অথচ তোর ওঠার কোনো নাম নেই। আমার নাতি নাতনির দাদুর সাথে একটু বাসরটা করে নিতে দে প্লিজ। কি? এই সকালবেলা বাসর দ্বারা এবার তোর গায়ে জল ঢালতেই হবে। বলতে বলতে সে এক বালতি জল ঢেলে দিল। মাম্মি, ভূতে শু দিয়েছে ও। ভূতে না, জলের বালতি করেছে। নে এবার উঠে উদ্ধার কর আমায়, নয়তো আজ আর কলেজে যাওয়া হবে না। ভূত মাম্মি। ওই কুত্তি ডাইনি বুড়ি, আমার এত সুন্দর মেকআপকে ভূত বানাই দিলি। ওকে, তোকে এখন দাঁড়াও পেতনি সাজামো। সকাল সকাল পেতনির মতো ময়দা মাখলে ভয় পাবারই কথা। যাই হোক, আমাকে কিউট করে সাজিয়ে দিবি। এত ময়দা দিবি না, ওকে? তবে রে শাকচুনি, ওয়াশরুমে দিলাম দৌড়। 10 মিনিট পর মিষ্টি বেরোলো। আয় তোকে ঝটপট রেডি করে দিই। হুম এরপর শ্রেয়া সুন্দর করে শাড়ি পরে চুলটাকে পেছনের দিকে খেলিয়ে দিল। মিষ্টির চুল এমনিতে অনেক লম্বা আর স্টেক, তাই খুব সুন্দর পুতুলের মতো লাগে। আর মেকআপ সেরকম করেনি মিষ্টি, এমনিতে অনেক ফর্সা। চোখে হালকা কাজল, পিঙ্ক লিপস্টিক আর নীল টিপ, আর গলায় সিম্পল ডায়মন্ডের নেকলেস, কানে ম্যাচিং দুল, আর দু হাত ভর্তি নীল চুড়ি। ব্যাস রেডি। ওয়াও, তোকে পুরোপুরি লাগছে রে। তোকেও খুব সুন্দর লাগছে। শ্রেয়া মিষ্টির মতোই সেরেছে, শুধু শাড়িটা গোলাপি রঙের আর মেকআপ একটু বেশি, কিন্তু দুজনকে খুব সুন্দর মিষ্টি লাগছে। চল বেরোই তাহলে। চল। কলেজের গেট দিয়ে ঢুকছে মিষ্টি, নীরা আর শ্রেয়া। প্রায় সবাই ওদের দেখে ক্রাশ খাচ্ছে, স্পেশালি মিষ্টিকে দেখে সবাই বুকে হাত দিচ্ছে। সবাই মিলে কলেজের সিটে বসতে যাবে এমন সবার হয়েছে রোল উঠল। একসাথে 15টা BMW ঢুকছে। সবাই দেখে সুপারস্টার আদ্রিয়ান চ্যাটার্জি আর তার বডিগার্ডদের গাড়ি ঢুকছে। হঠাৎ গাড়ি থেকে আদ্রিয়ান বেরোলো, তাতে সবাই সিটি বাজাচ্ছে, কিন্তু মিষ্টির কোনো হেলদোল নেই। নীরা, শ্রেয়া সবাই সেদিকে করে দেখছে। ফর্সা ছেলে, চুলগুলো স্পাইক করা, উচ্চতা 6 ফিটের কাছাকাছি, চোখের মনি খয়েরি রঙের, ব্ল্যাক কোট প্যান্ট পরা, বুক পকেটে একটা নীল গোলাপ, বডি আছে, সব মিলিয়ে ড্যাসিং কিউট বয়। ওয়াও, একে দেখে তো আমি কতগুলো হার্ট ফিট মিস করলাম, তার ঠিকানা নেই। আমিও ভয়ানক ক্রাশ খাইছি রে। কি দেখে এত ক্র্যাশ খেলি তোরা? আরে গাধি, সামনে তাকালে দেখবি কি করে? মিষ্টি তাকালো, সঙ্গে সঙ্গে বড় সড়ো একটা ধাক্কা খেলো, কারণ ড্যাসিং বয় তার সামনে দাঁড়িয়ে চোখ টিপে দিল। সেটা কারো চোখেও না পড়লে নীরা চোখে ঠিকই পড়লো। আর মিষ্টি, তার তো কোনো হুঁশ নাই, সে যেন কোথায় হারিয়ে গিয়েছে। এদিকে পাশ কাটিয়ে চলে গেছে তাও বুঝতে পারেনি। কি রে, এখন এভাবে করে দাঁড়িয়ে থাকবি? সে তো চলে গেল। এতক্ষণে মিষ্টির হুঁশ এলো। চল। ওরা সবাই যাচ্ছে, হঠাৎ করে কেউ একজন মিষ্টির হাত ধরে একটা অন্ধকার রুম নিয়ে গেল। মিষ্টি খুব ভয় পেয়ে গেল। যেই চিৎকার করতে যাবে তখন আদ্রিয়ান ওর মুখ এক হাতে ধরে দেয়ালের সাথে এক হাত দিয়ে চেপে ধরে বলল, আমি সুইটহার্ট,
তোমার জান, একটু ভালো করে দেখিনি আমার পুতুলটাকে, কত কিউট লাগছে। এটা বলেই ওর কানের পাশে কি যেন একটা দিল। মিষ্টি তো সমানই করেই চলছে। আদ্রিয়ান বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। বলেই কপালে ছোট্ট করে একটা কিস করলো। মিষ্টির মুখ থেকে হাত সরিয়ে নিল। মিষ্টি বলল, কে আপনি? আদ্রিয়ান এক হাত দিয়ে মিষ্টির কোমরে স্লাইড করতে করতে বলল, খুব তাড়াতাড়ি আমরা এক হয়ে যাব জানেমন। আগে তোমার শত্রুদের খুঁজে বের করি, শাস্তি দিই তারপর। বলেই মিষ্টিকে ছেড়ে দিয়ে চলে গেল। মিষ্টি সেখানে হাঁ করে তাকিয়ে আছে। তারপর বাইক থেকে ডাকাডাকির আওয়াজ শুনে বাইরে গেল। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? তোকে খুঁজে না পেয়ে ভাবলাম কেউ বোধহয় মন্দিরে নিয়ে চলে গেল। ধ্যাত, কি যে বলিস না, এই তো কাছেই ছিলাম। আচ্ছা চল। এই দাঁড়া দাঁড়া, তোর কানের পিছে নীল গোলাপ এলো কোথা থেকে? আমি তো আসার সময় দেখিনি। ওই বলে চুলে হাত দিয়ে দেখি সত্যি চুলে নীল গোলাপ। তখন বুঝলাম ওই লোকটা, তার মানে তখন ওই এটাই দিয়েছিল। কিন্তু কেউ নেই। আর কিসের শত্রুতার কথা বলছিল? আমার তো কোনো শত্রু নেই। কি রে, কোথায় হারিয়ে গেলি? কিছু না, এমনি। আর গোলাপটা তো সায়ন দিল। ও, ওই চামচিকাটা আমাকেও একটা দিতে পারতো, আমিও একটু চুলে লাগাতাম। উহ, শখ কত। চল। স্টেজের একদম সামনে আমরা তিনজন বান্ধবী বসে আছি। সামনে থার্ড ইয়ারের স্টুডেন্টরা সবাই বক্তৃতা দিচ্ছে, কত ভালো ভালো কথা বলছে ছাড়দের নিয়ে। আমাদের থেকে কিছুটা দূরে ভিআইপি সিটে বসে আছে আদ্রিয়ান চ্যাটার্জি আর তার বডিগার্ডরা। একটু পর পর আর চোখে মিষ্টির দিকে দেখছে আদ্রিয়ান। এবার ডাক পড়লে স্টেজে আদ্রিয়ানের। সবার নজর ওর দিকে। আদ্রিয়ান স্টেজে উঠতে সব স্টুডেন্ট তো ভিমড়ি খাবে এমন অবস্থা। কিন্তু আদ্রিয়ান তো তার নীলপরীকেই দেখতে ব্যস্ত। ব্যস্ততার ফাঁকে ফাঁকে আদ্রিয়ান তার মিষ্টির চোখাচোখি হয়ে যাচ্ছে। মিষ্টি চোখ গড়িয়ে নিয়েছে, কিন্তু এডি তো এডি। সে মিষ্টিকে চোখ টিপে দিয়ে অস্থিরতা ফেলে দিচ্ছে। দেখ শ্রেয়া, এখানে এত সুন্দরী মেয়ে থাকতে এদির চোখ শুধু মিষ্টির দিকে। হ্যাঁ রে, আমি অনেকক্ষণ ধরে নোটিস করে চলছি, কিছু তো একটা ব্যাপার আছে। এইটাই মিষ্টির সিক্রেট লাভার নয় তো? সিক্রেট লাভার? সেটা কে? আছে, বলছি দাঁড়া। তারপর শ্রেয়া নীরাকে সব খুলে বলল। খুব ইন্টারেস্টিং কেমিস্ট্রি তো। ওই কুটনি, তোরা কি এত গুজুর গুজুর করছিস আমায় বাদ দিয়ে? অনুষ্ঠান শেষ, চল বাড়ি চল। আচ্ছা মিষ্টি, তুই কি কোনোভাবে আদ্রিয়ানকে চিনিস রে? কি? তোর কি মাথা খারাপ? ওই ময়দা মামনকে আমি কিভাবে চিনবো? কি? ময়দা মামুন? হুম, যেমন সাজে গুজে এসেছে, তাতে মেয়ে হলে ময়দা মামুনি বলতাম, কিন্তু ছেলে তো তাই ময়দা মামুন বললাম। এলিয়েন। ওরা তিনজন ঝগড়া করতে করতে যাচ্ছে, কিন্তু মিষ্টি লক্ষ্য করেনি যে সামনে একটা গর্ত আছে। ও উল্টে পড়ে যাবে ভেবে চোখ বন্ধ করে বলে, আমি মরে গেলাম গো, আমার নাতি নাতনির দাদু বিধবা হয়ে গেল গো। জাস্ট সেট আপ। চোখ খুলে দেখি আমি পড়িনি, কেউ আমাকে বুকের সাথে চেপে ধরে আছে। সামনে তাকিয়ে বড়সড় ঝটকা খেলাম। এটা আর কেউ না, স্বয়ং আদ্রিয়ান। এই মেয়ে, দেখে চলতে পারো না? চোখ কি মাথার পেছনে থাকে? আমি না থাকলে কি হতো? মিষ্টিকে কাঁদতে দেখে তো আদ্রিয়ান পুরোই ভ্যাবাচেকা খেয়ে গেল। কি হলো, কাঁদছো কেন? আরো জোরে জোরে কান্না করি। আদ্রিয়ান মিষ্টিকে থামানোর জন্য হট করে সবার সামনে ছোটে ঠোঁট ডুবিয়ে দেয়। কলেজের সবাই চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ানের বডিগার্ডরাও ওদের ঘিরে ধরলো, যাতে কেউ যেন ছবি তুলতে না পারে। কিন্তু তারাও অনেক অবাক, কারণ তাদের স্যার কিস তো দূরে থাক, মেয়েদের ধারে কাছেই যায় না। আর অন্যদিকে মিষ্টির শখ কিছুক্ষণ ওর বুঝতে পেরে আদ্রিয়ানের পিঠে মারতে থাকে, ওকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু আদ্রিয়ান তো এখন নিজের মধ্যে নেই,
সে যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। সে মিষ্টির ঠোঁটের স্বাদ নিতেই ব্যস্ত। টানা 20 মিনিট পর সে মিষ্টিকে ছাড়লো। ওরা দুজনেই হাঁপিয়ে গেছে। মিষ্টির দম বন্ধ হওয়া জোগাড়। এটা কি হলো? জানো না এটাকে কি বলে? আপনি একটা বজ্জাত। যাই বলো, তোমার ঠোঁটের স্বাদটা কিন্তু সেই। হোয়াট? ইউ সাদা বিলাই? কি বললে? আমি সাদা বিড়াল? বললাম। বেশ করেছি, বলেছি, আবার বলবো। সাদা বিলাই, লাল বাদর, তেলাপোকার বাপ, আর 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 তোর বউ টেরা হবে। বেটা মোটা ভাল্লুক আমার ভার্জিনিটি শেষ করে দিল। এবার আমার নাতি নাতনি দাদুকে কি জবাব দিব? তুমি যাই বলো জানেমন, আমার টেরা বউ যে তুমি হবে সেটা তো জানলেও না। ওই মিস্টার থুক্কু, বেটা ধলা চিকা, কি ভাবছেন বলুন তো? কো- 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 কই কিছু না তো। আমি ভেবেছিলাম জিএফের নাতি নাতনির দাদুটা আবার কোথা থেকে ল্যান্ড করলো। ওটা তো আমার স্বামী। ও, ভালো ভালো পড়াশোনা লাটে তুলে মামনি স্বামীর চিন্তা করছেন। হাউ ফানি। ওকে মিস লাউলা ঝাউলা, এখন লজ্জায় লাল না হয়ে গাড়িতে উঠুন। এই, আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি? গাড়িতে উঠতে বলছেন কেন? আরে গাধি, পায়ে যে কেটে গেছে সেদিকে কোনো খেয়াল আছে? মেন্টাল পাবলিক যত সব। কি? আমি মেন্টাল? কি করছেন? তোমার সাথে ফালতু কথা বলার সময় নেই, চুপচাপ বসো, ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিই। নিরাশ্রে এতক্ষণ কি হলো তার কিছুই বুঝতে পারছে না। ওরা শুধু আরদিয়ানকে কিসটাই করতে দেখে শখ হয়ে গেছে। আর বাকিটা দেখবে কিভাবে? আরদিয়ানের গার্ডরা ওদের দুজনকেই ঘিরে রেখে দিয়েছে। হঠাৎ দেখতে পেল গার্ডরা সরে গেল। মিষ্টি আসছে খুঁটিয়ে খুঁটিয়ে। ওরা মিষ্টির কাছে যেতেই গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। একে একে সব গাড়ি চলে গেল। এইদিকে সবাই মিষ্টির দিকে হাঁ করে চেয়ে আছে। কি হলো? ব্যাপারটা যদিও অনুষ্ঠানের পরে পরে তেমন একটা কেউ ছিল না। কয়েকজন সিনিয়র স্টুডেন্ট ছাড়া তারা কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল। নীরারা মিষ্টির কাছে গেল। মিষ্টি, তুই ঠিক আছিস? কি হলো তোর হঠাৎ এইভাবে? আমি কি জানি, ওই সাদা বিলাইটা তো আমার কান্না থামানোর জন্য করে দিল। আগে জানলে তো আমি কাঁদতাম না। আমার ভার্জিনিটিটা শেষ করে দিল পেটটা। কি কিস করলে ভার্জিনিটি শেষ হয়ে যায়? ইয়া গড! সিরিয়াসলি মিষ্টি, তুই একটা এলিয়েন? কি? আমি এলিয়েন? আমি তো সত্যি কথাই বললাম। অনেক হয়েছে মা, এবার তুই থাম আর বাড়ি চল। তোর বাবাই আর মামনি যদি জানে তোর পা কেটে গিয়েছে তাহলে তোকে নির্ঘাত সিলেটে নিয়ে চলে যাবে। না জানু, প্লিজ, আমি তোকে টিকটিকির চাটনি খাওয়াবো। তুই মামনি বাবাইকে কিছুই জানাস না। তুই বাড়ি চল। মা আমরা কেউ কাউকে কিচ্ছু জানাবো না। আর 5 মিনিট থাকলে আমি এখানেই করে ফেলবো। ঠিক বলছিস নীরা, চল মিষ্টি, বাড়ি চল মা। মিষ্টিকে নিয়ে ওরা রিকশায় উঠল। আপনাদেরকে জানিয়ে দিই, মিষ্টির বাবা প্রাইভেট কিনে দিয়েছে, কিন্তু মিষ্টির বিলাসিতা পছন্দ নয়। ও প্রকৃতি বা ফিল করতে চায়। তাই কোটিপতি বাবার একমাত্র মেয়ে হয়ে রিকশা যাতায়াত করতে বেশি ভালোবাসে। নিজের মতো চলাফেরা করে। ওর মাঝে কোনো অহংকার নেই। বাড়ি ফিরে বেশ কয়েকদিন পায়ের ব্যথার কারণে বাড়ি থেকে বের হতে পারেনি। কলেজেও যায়নি। তাই নীরা রোজ এসে দেখে যায়। শ্রেয়া ওকে ওষুধ খাইয়ে তারপর কলেজে যায়। কিন্তু মিষ্টি এখন ভাবছে ওর স্ত্রীকে প্রেমিকের কথা। প্রতিদিনে ওষুধ খেতে ভুলে গেলে ওকে ফোন মেসেজ দিয়ে মনে করিয়ে দেয়। কিন্তু ও তো নীরা ছাড়া কাউকে নম্বর দেয়নি, তাহলে সে কোথায় পেল? শুধু তাই না, ওর চকলেট বক্স শেষ হলেই নতুন বক্সও কেউ ওর বারান্দায় দিয়ে যায়। সে কিভাবে জানে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মাঝরাতে হঠাৎ খুব ভারী ভারী লাগছে। মনে হচ্ছে আমার উপর যেন লোহার খাম্বা খাড়া আছে। নড়তেও পারছি না। কারো গরম নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের উপর, কিন্তু কেন যেন চোখ খুলতে পারছি না। কেউ অনবরত
মাথায় হাত বুলাচ্ছে আর মাঝে মাঝে পায়ের ক্ষত স্থানে চুমু খাচ্ছে। এটা আজ নতুন নয়, পা কাটার পরের দিন থেকেই এরকম ফিল হয়, কিন্তু চোখ খুললেই কাউকে পাই না, শুধু বারান্দায় চকলেট বক্সের সেই চিরচেনা চিঠি। আমি রোজ আসি বাবু, তোমার অজান্তেই। তবে এবার তোমাকে আর হারাতে দেব না। 5 বছর আগের মতোই বুকে আগলে রাখবো। যাদের জন্য তুমি আমাকে ভুলে গেলে তাদের কাউকে ছাড়বো না, তোমার দিব্যি। বলেই ও শোয়ার ঘরে আর জামা জিন্সের বোতামের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল, যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। তারপর ওর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব, সব মনে করাবো জান। এখন আসি সোনা। বলে চলে গেল আদ্রিয়ান। 7 দিন কেটে গেল। এখন মিষ্টি একদম ফিট। কলেজের জন্য রেডি হয়ে 3 বান্ধবী একসাথে কলেজের জন্য বেরোলো। আর নীরা এখন ওদের সাথেই থাকে। ও হোস্টেলে থাকতো। মিষ্টির জোড়াজোড়িতে সেখান থেকে বেরিয়ে ওদের ফ্ল্যাটে এসে উঠেছে। ওরা রাস্তা দাঁড়িয়ে আছে 30 মিনিট ধরে, কিন্তু রিক্সা দাদুরও দেখা মিলল না। হঠাৎ একটা লাল রঙের গাড়ি এসে ওদের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো একজন সুদর্শন পুরুষ। সে তো হট করেই মিষ্টিকে কোলে তুলে ঘুরতে লাগলো। আর মিষ্টি খুব খুব খুশি। সুইটি, তোকে কতদিন পরে দেখলাম। কেমন আছিস তুই? ভালো ছিলাম না, কিন্তু তোমায় দেখার পর এতগুলা ভালো হয়ে গেলাম। নীরা তো হা করে তাকিয়ে আছে, ভাবছে ছেলেটাকে। অন্যদিকে শ্রেয়া আড়ালে চোখে জল লুকাচ্ছে বারবার। দাঁড়াও ডার্লিং, ওদের সাথে তোমার পরিচয় করে দিই। ও হচ্ছে আমার বেস্টু শ্রেয়া। আর শোনো, খুব তাড়াতাড়ি যেন বৌদি ডাকতে পারি, ওকে? ওকে সুইট হার্ট, নাইস টু মিট ইউ শ্রেয়া। ইডিয়েট। আর ও হলো নীরা, আমার খুব ভালো ফ্রেন্ড। হাই নীরা। হ্যালো। আর ও হচ্ছে আরিয়ান চ্যাটার্জি, আমার ভাইয়া প্লাস বেস্ট ফ্রেন্ড, আমার বাবাইয়ের বন্ধুর কনিষ্ঠ পুত্র। রাইট ভাইয়া? কারেক্ট কিউটি। আচ্ছা, সব বুঝলাম, বাট এই কনিষ্ঠ মানে বুঝলাম না। আরে গাধি, ওনার একটা বড় ভাই আছে, তাই কনিষ্ঠ মানে আঙ্কেলের ছোট ছেলে, বুঝলি? কিন্তু ভাইয়া, তোমার ডাকে আমি চিনি না কেন? শ্রেয়া আর আরিয়ান দুজনেই যেন প্রশ্নটা শুনে ঘাবড়ে গেল। আরে কিউটি, তুই ব্রোকে দেখবি? তোরা তো সিলেটে থাকতিস। 5 বছর আগে আমরাও তোদের সাথে সিলেটে থাকলেও ব্রো কলকাতাতেই ছিল। তারপর লন্ডন চলে গিয়েছিল, বুঝলি? তাই তুই আমায় চিনিস, ব্রোকে দেখিসনি। ছোটবেলায় দেখছিস, মনে নেই হয়তো। সরি কিউটি, তোকে মিথ্যে বলতে হলো। কেন, তুই জানিস না? ব্রোকে দেখিসনি? বলছিস 5 বছর আগে ব্রোকে ছাড়া চলতিস না, হঠাৎ ঝড়ে সব ওলট পালট হয়ে গেল। ও হতে পারে, আমি কবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেটাই মনে পড়ে না, আর ভাইয়া কি করে মনে থাকবে? বলিস কি, তোর মাধ্যমিকের কথা মনে নেই? না। কিছু বলার আগে শ্রেয়া আর আরিয়ান নীরা আর মিষ্টিকে থামিয়ে দিল। নীরা চল, আজ আর কলেজে যাওয়া হবে না, আমরা সবাই মিলে আড্ডা দিই। না, আমি ভাইয়ের সাথে আজ সারাদিন ঘুরবো। ওকে কিউটি, চলো। আর তোমরাও চলো। না না, আপনারা যান, আমাদের দরকারি কাজ আছে, আমরা না হয় অন্যদিন যাব। ওকে, আমরা তাহলে আসি, বাই। মিষ্টি ওদেরকে বাই বলে চলে গেল। এদিকে নীরা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। শ্রেয়া নীরাকে নিয়ে ফ্ল্যাটে ফিরে এলো। শ্রেয়া, রহস্যের গন্ধ পাচ্ছি, ব্যাপারটা কি বলতো? তোরা কিছু তো লোকাচ্ছিস, সেটা কি কোনো মিষ্টির মনে নেই? কারণ মিষ্টি নিজেই পুরোটা রহস্য। কি বলছিস সব? কি বলছিস তুই? কিছু তো রহস্য আছে, জানিস? 5 বছর আগে মিষ্টির একটা অ্যাক্সিডেন্ট, ও সব উলট পালট হয়ে গেছে। ও এর আগের একবার কলকাতা এসেছিল, সেদিন ওর সাথে এমন কিছু ঘটেছিল যার কারণে ওর স্মৃতি হারিয়ে গেছে। ওর ছোটবেলার সব কথা মনে আছে, মাঝের 4 বছরের কথা কোনো কথাই ওর মনে নেই, সেটা আমারও জানা নেই।
তার মানে ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ও বললো যে মাধ্যমিকের কথা ওর মনে নেই। ও কলকাতায় কবে এসেছিল? 5ম বছর আগে 8ম শ্রেণীর এক্সাম এরপরে এসেছিল আরিয়ানদের বাড়িতে। আরিয়ানদের বাবা আর ওর বাবা আর আমার বাবা 3জন বেস্ট ফ্রেন্ড ছিল, আর এখন বিজনেস পার্টনার। মিষ্টি কোনোদিনও কলকাতায় আসেনি, তাই সেবার ছুটিতে সায়ন্তন আঙ্কেল, আরিয়ান আর আরিয়ানের বাবা মিষ্টিকে নিয়ে আসেন। মিষ্টি ওখানে আসার পর একজনকে ভয়ঙ্কর ভালোবাসতো। সেটা আর কেউ নয়, আরিয়ানের দাদা আদ্রিয়ান। তারপর? তারপর মিষ্টির কি হলো সেটা আমরা কেউ জানি না। 5 বছর আগে ওর জন্মদিনের দিন ওকে কেউ মেরে ফেলতে চেয়েছিল। রিসর্ট এর ছাদে থেকে পড়ে মাথায় আঘাত লাগে। তারপর ওর আর কোনো কিছু মনে নেই। সেদিন কে বা কারা ওর এই অবস্থা করেছে তা কেউ জানে না। আর ওর ভালোবাসা আদ্রিয়ানের কি হলো? আদ্রিয়ান ভাইয়া ওর খুনিদের খোঁজার জন্য গা ঢাকা দিয়েছে। আরিয়ান বলেছিল ওর ওই অবস্থার পর ভাইয়া মানসিকভাবে ভেঙে পড়েন। তারপর সবাই জোর করে আমেরিকা পাঠিয়ে দেন। তাকে মিষ্টির মনে নেই? না, যাকে জীবন দিয়ে ভালোবেসেছিল তাকে ভুলে গেছে। আর ওর ব্রেনে কোনো প্রকার চাপ দেওয়া যাবে না, বারণ আছে। এত ওর প্রাণে সংশয় ঘটতে পারে। আদ্রিয়ান ভাইয়াকে তুই কখনো দেখেছিস? না রে, আমি তখন সিলেটে ছিলাম, আমি তাকে চিনি না। অন্যদিকে ভাইয়া, তোমাদের শহরটাও অনেক সুন্দর। এই শহরে যে তোর কত বড় আপনজন আছে তা তো তুই জানিস না। ঠিক। এই বলেই ফোনের রিংটংটা বেজে উঠল। আদ্রিয়ানের ফোন। হ্যালো ব্রো, বলো। ওকে নিয়ে এখনই সিটি মলে চলে আয়, আজ আমি ওর সামনে দাঁড়াবো। কি বলছো ব্রো? ওর যদি তোমার মনে না পড়ে, যদি হিতের বিপরীতে যায় ব্রো, ওর ব্রেনে চাপ পড়লে সারা জীবনেও আর স্মৃতি ফিরবে না। এই রিস্কটা কিভাবে নেব? ও তোর বউ না আমার? তোদের ধমকের চক্করে মাঝখান থেকে আমায় এই বয়সে রোজ সার্ফ এক্সেল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে না ব্রো? অফকোর্স তোমারই বউ। গুড, চলে আয়। ফোনে কে ছিল ভাইয়া? তোর কলির কেষ্ট আর আমার জম আর ব্রো ছিল। এই ড্রাইভার কাকা, এখানে থামাও। শপিং মলে কেন এলে ভাইয়া? সারপ্রাইজ। মিষ্টি কৌতূহল নিয়ে মলে ঢুকলো আরিয়ানের সাথে। আরিয়ান ওকে সাইডে ওয়েট করতে বলে কোথাও একটা গেল। লাল বাদর, আপনি? বাঁধরিনীর মা তুমি? আপনি আবার এখানেও চলে এসেছেন? ভেবো না যে তোমার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে এসেছি। হোয়াট? এই শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তো এসেছি আমার ভাই আরিয়ান নাকি কোথাকার কোন পেতনিকে বোন বানিয়েছে, তাকে নিয়ে যেতে। ও তাই বলুন। দাঁড়ান দাঁড়ান, কি বললেন এক্ষুনি? আরিয়ান? ওটা তো আমার ভাইয়ার নাম। আমার ভাইয়া? আপনারও ভাইয়া? তার মানে আপনারা দুইজন ভাই ভাই? তাহলে সেই পেতনি মিনজা এটা বজ্জাত, তুই পেতনা। পেতনার বউ তো পেতনি হয়। যাক, তোমার কমপ্লেনের কাজ করেছে। গোবরগুলো এতদিনে ঘুটে হবে। পচা লোক কোথাকার। কান্না থামাও, নয়তো অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে। মিষ্টি কথাটা বুঝতে না পেরে আরো জোরে কেঁদে পড়ল। মানে ব্যাস, অঘটনটা ঘটেই গেল। পাক্কা 15 মিনিট পর মিষ্টিকে ছেড়ে চোখ টিপ দিল। মিষ্টি কেন জানি সে রাগ আসছে না, ওর মনে মনে ভালো লাগা কাজ করছে। মিষ্টি তো লজ্জায় লাল নীল বেগুনি হতে যাচ্ছে। মিষ্টি মনে মনে ভাবছে আদ্রিয়ানের কাছে এলে কেন ওর হাত জোরে বিট করে, কেন ওর মনে হয় যে আদ্রিয়ান ওর জন্য সবচেয়ে নিরাপদ, কেন মনে হয় আদ্রিয়ানকে আঁকড়ে ধর, ওকে ছাড়িস না। এসব ভাবতে ভাবতে চোখ খুলে তাকিয়ে দেখে ও হাওয়ায় ভাসছে। হঠাৎ আদ্রিয়ান বলল, এই যে ম্যাডাম, এবার নামুন, নাকি কোলে করে গোটা ইন্ডিয়া ঘোরার শখ আছে? আমি কি আপনাকে কোলে নিতে বলেছি নাকি? চত্ব সব। মিষ্টিকে আদ্রিয়ান গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মিষ্টি বলল, ওই বজ্জাত,
আমরা কোথায় যাচ্ছি আর ভাইয়া কোথায় গেল? তোমার ভাইয়া তো আর ঘাস খায় না যে ফ্রিতে মাঠে খেতে আসবে, তার ব্যবসা করে খেতে হয়। একটা মিটিং আছে, তাই সে চলে গেল, বুঝলে? আমরা এখন যেখানে যাচ্ছি সেটা সারপ্রাইজ। তোর ভাল লাগে না এত সাসপেন্স। হঠাৎ রাস্তার পাশে ফুচকা দেখে আমার যেন মাথাটা কেমন করে উঠলো। অতীত। বজ্জাত, ও বজ্জাত, গাড়িটা এখানে থামাও না প্লিজ। দেখো ওই ফুচকাওয়ালা আমায় ডাকছে, মানে ফুচকাগুলো। না জানেমন, এসব ফুটপাতে খেলে শরীর খারাপ হবে। চলো আমরা বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো। তুমি গাড়ি না থামালে আমি কান্না করে দিব, আর তোমাকে কোনোদিন আমি দিব না। জেদ করে না সোনা পাখিটা। তোমরা সবাই বলো রেস্টুরেন্টে খাবে, কেন বলো তো? এইখানে সাধারণ মানুষেরা দোকান দেই বলে, নাকি এইখানে গরিব মানুষেরাও খায় তাই? কোনটা? তোমরা কেন বোঝো না? এইভাবে ভাগ করে দেখার জন্যই ফুচকাওয়ালাদের বাচ্চারা বড় স্কুলে পড়তে পারে না, নিজে স্বনির্ভর হওয়া সত্ত্বেও ঘরের মানুষগুলোকে ঠিক মতো খাওয়াতে পারে না। এইটুকু মেয়ে তুই এত ভাবিস? আচ্ছা চল, আজ তোর ফুচকাওয়ালা কাকুর সব ফুচকা আমি কিনে নেব। এবার হ্যাপি? এতগুলা হ্যাপি। বর্তমান। গাড়ির হর্নের শব্দে চমকে উঠলাম। পাশে তাকিয়ে দেখি আদ্রিয়ান হাতে 3 প্লেট ফুচকা নিয়ে দাঁড়িয়ে ডাকছে। এই যে ম্যাম, কোথায় হারিয়ে গিয়েছিলেন? সে কখন থেকে ডাকছি, ফুচকা খাবে? জানেন, আমি না ফুচকা খুব ভালোবাসি। আমি না কারোর একজনের কাছে বায়না করতাম ফুচকা খাবো বলে। সে কে? কেন আমার কিছু মনে পড়ছে না কেন? কি তোমার আর কিছু মনে পড়ছে না? না। হঠাৎ মিষ্টি অজ্ঞান হয়ে গেল। জানেমন চোখ খুলো প্লিজ। জানেমন, জানেমন চোখ খুলো প্লিজ। না, ওকে চাপ দেওয়াটা ঠিক হবে না। দেখি চোখে জলের ঝাপটা দিই। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম সামনে আমার আদ্রিয়ান, যে আমাকে পাগলের মতো ভালোবাসে। জানেমন তুমি ঠিক আছো বলেই শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ঠিক আছি বজ্জাত। চলো, আজ আর কোথাও যাব না, বাড়ি যাব চলো। চলো। বিকাল 5টায় আদ্রিয়ান মিষ্টিকে বাড়ি নিয়ে এলো। নীরা শ্রেয়া দুজনেই অবাক, সুপারস্টার আদ্রিয়ান তার বাড়িতে কিভাবে? তারপর ভাবলো মিষ্টি তো আরিয়ানের সাথে গিয়েছিল, তাহলে সে কই? নানান প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আদ্রিয়ান এসে থেকে যা পাগলামি করছে তাতে ওরা কিছুই বলার সুযোগ পাচ্ছে না। নীরা, তুমি একটু আমার জানের কাছে থাকো না প্লিজ। আর শ্রেয়া, তুমি আমাকে কিচেনে একটু হেল্প করবে আসো। আজ আমি নিজের হাতে রান্না করব। স্যার মিষ্টিকে না হয় আমি দেখেছি, কিন্তু স্যার আপনি কেন রান্না করতে চাইছেন একটু বলবেন প্লিজ। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝছি না। আমারও একই প্রশ্ন স্যার। কি সেই থেকে স্যার স্যার করছো? তোমরা আমাকে ভাইয়া বলে ডাকবে, ওকে? হঠাৎ কলিং বেলের শব্দ। আসছি। নীরা দরজা খুলে দেখলো দরজার ওপাশে দুজন পরিচিত মুখ, একজন আরিয়ান আর একজনকে দেখে তো নীরার মাথায় আগুন জ্বলতে শুরু করেছে। শেষমেশ রাগ সামলানোর চেষ্টা করে দুজনকে বলল, ভিতরে আসুন। আরে রঞ্জনডি, তুমি এখানে? বেটা ছাড় পোকা, তোকে ছেড়ে দেওয়া হয়েছিস? তুই যে শুরু করেছিস, তোকে তো। নীরা রকিকে চুপে চুপে ল্যাং মারতে গিয়েছিল, কিন্তু রকি বুঝতে পেরে সরে দাঁড়ায় আর নীরা পড়ে যেতে নিলে রকি কোমর পেঁচিয়ে ধরে। এদিকে কলিং বেলের শব্দে মিষ্টি উঠে এসে দেখে ফ্রিতে মুভি হচ্ছে, আর চারপাশে তাকিয়ে দেখে সবাই মিটিমিটি হাসছে। আদ্রিয়ানকে সে তো মিষ্টিকে দেখতে পেয়ে মিষ্টির দিকে চোখ মারল। মিষ্টিও কম না, মুখ ভেঙচে দিল, তারপর বলল। নীরা রকি বুঝতে পেরে সরে আসতে নিল। এবার নীরা পড়ে যেতে যায়, আর রকির শার্টটা ধরে থাকার জন্য রকি নীরার উপর পড়ে আচমকা আলতো করে ঠোঁটে ঠোঁট লেগে যায়।
ওরা সবাই লজ্জায় চোখ মুখ ঢেকে নেয়, সবার মুখে লাজুক হাসি। ওরা বুঝতে পেরে খানিকটা সরে উঠতে নিলে আবার পড়ে যায়। নীরা রকির শার্টটা খামচে ধরে আছে বলে। এই অবস্থায় দেখে মিষ্টি বলে, এই নিরু বেবি, রোমান্স করবি পরে, আগে আমার ভাইয়াটাকে উঠতে দে। আমি কি ওনাকে ধরে রেখেছি নাকি? বেটা উল্লুক, উঠুন আগে আমার উপর থেকে। রণচণ্ডী, আমার শার্টটা ছাড়ো প্লিজ। কাল সবে কিনেছি, ট্রেনে উঠতে গেলেই ছিঁড়ে যাবে, তখন রাস্তায় বেরোলে সবাই পেছনে নারকেল ছুড়বে। ছাড়ো প্লিজ। নীরা সঙ্গে সঙ্গে শার্টটা ছেড়ে দেয়, দিয়ে রকি উঠে গেল। তারপর নীরা উঠে গেল। সবাই মিলে চিৎকার করে বলল, সুপার হিট মুভি। মানে? কিছু না বনু, আমরা একটু আগে একটা মুভি দেখলাম তো, তাই বললাম মুভিটা সুপার হিট, আদ্রিয়ানের মুভির থেকেও হিট। সব বেটা অ্যানাকোন্ডার দোষ। বাইরে থেকে দেখলে মনে হয় ভিজা বিড়াল, কিন্তু ভেতরে তো সে কি রণচণ্ডী, এত জামা কাপড় পরা সত্ত্বেও তুমি আবার ভেতরে কি দেখতে পাও? ভাই, এ তো মেয়ে না, দূরবীন যন্ত্র ও লজ্জা কোথায় রাখবো? নীরার কথার মিনিং শুনে রেগে লাল হতে যাচ্ছে। এদিকে ওদের কাণ্ড দেখে আদ্রিয়ান, আরিয়ান, মিষ্টি শ্রেয়ার অবস্থা খারাপ। নীরার মুখের দিকে চেয়ে হাসি আটকে রাখলেও চাইলেও রাকিবের কথা শুনে না হাসতে পেরে ওদের পেট ফাটার জোগাড়। হঠাৎ করে আদ্রিয়ান ঘর কাঁপানো হাসিতে ফেটে পড়ল। ওরা সবাই একবার আদ্রিয়ান এর দিকে আর একবার নীরাদের দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ল। সবাই হেসে হেসে কুটি কুটি মিষ্টির পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। ওরা সবাই হাসি থামিয়ে এবার হাঁপাতে লাগলো। ভাই তোরা থাম এবার। বাব্বা, একটা টর্নেডো গেল বিল্ডিং এর উপর দিয়ে। নিচের ফ্ল্যাটের রুমগুলোতে এতক্ষণে ফাটল ধরে গেছে বোধহয়। ওরা এবার আর হাসলো না, কারণ নীরা রেগে বম হয়ে গাল ফুলিয়ে রুমে চলে গেল। আর রকি প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। রকি হলো মিষ্টির পিসির ছেলে, আদ্রিয়ান আর আরিয়ানের বন্ধু। এবার সন্দেহের চোখে মিষ্টি বলল, ভাইয়ার ব্যাপারে কি বলো তো? নীরা তোমাকে দেখে এত রেগে যায় কেন? আর তুমি নীরাকে রণচণ্ডী কেন বলো? কথার মাঝে আদ্রিয়ান প্রশ্ন ছুড়ল, সত্যি তো, কেসটা কি বলতো? তোরা কি আগে থেকে একে অপরকে চিনিস? বলছি ওয়েট ব্রো। আসলে কি হয়েছে, নীরা যে হোস্টেলে থাকতো আর পাশের অ্যাপার্টমেন্টে আমি, তুষার আর সায়ন থাকি। তো 1 মাস আগে আমি আমার বারান্দায় আমার আন্ডার প্যান্টটা শুকাতে দিয়েছিলাম, কিন্তু শালার চাড্ডিটা উড়ে নীরার মুখে গিয়ে ল্যান্ড করে। নীরা তখন বারান্দায় কফি খাচ্ছিল, ব্যাস আমি লুকিয়ে পড়েছিলাম, কিন্তু তার আগে নীরা আমাকে দেখে ফেলে আর আমার চাড্ডি। তারপর রণচণ্ডী আমার চাড্ডিটা পা দিয়ে রগড়ে ছিঁড়ে গোবরে ফেলে মাখিয়ে আবার রুমের ভেতরে মুখে ছুঁড়ে মেরেছিল। বাবারে, কি ডেঞ্জারাস গুন্ডি মাইয়া। এবার আর কেউ 1 মিনিটও দাঁড়ালো না, সবাই পেট ফাটা হাসিতে ফেটে পড়ল। আর রকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে আর মাথা চুলকাচ্ছে। হঠাৎ কোথা থেকে রণচণ্ডী এসে তুম। সবাই হাসি থামিয়ে দেখে নীরা হাসছে। হঠাৎ কি হলো বুঝতে না পেরে রকির দিকে চেয়ে দেখলো নীরার নাকের উপর হঠাৎ আক্রমণ চালানো। বেচারা তাল সামলাতে না পেরে সোফাতে উল্টে গেছে। ওরা আবারও সবাই হাসলো। এবার আদ্রিয়ান বলে উঠল, ভাই তোদের পায়ে পড়ি, এবার থাম। আমার জীবনে আমি এত হাসিনি। উফ। হ্যাঁ হ্যাঁ, এই নীরা মিষ্টি, চল আমরা রান্নায় লেগে পড়ি। আর লতা দি তো আছে, হেল্প করে দেবে, চল। চল যাই, না হলে এখানে থাকলে আর কি কি যে দেখতে হবে ভগবান জানে। হট করে আদ্রিয়ান মিষ্টিকে বলল, মিশু দাঁড়াও, তুমি কোথাও যাবে না। ইভেন্ট তোমরা কেউ কোথাও যাবে না। ভাইয়া তাহলে রান্নাটা করবে কে? সামনে 3জন শেফ দাঁড়িয়ে আছে, চোখে পড়ে না? 1 মিনিট, আরিয়ান আদ্রিয়ান ভাইয়া কে এখানে দেখে তুমি কোনো রিয়েক্ট করলে না কেন? কেন বেবি, অবাক হব কেন? ওটা তো আমার বাপের বউয়ের পেটের 1 নং ছেলে। শ্রেয়া নীরা কিছুক্ষণ মাথা চুলকানো উভয় পেয়ে অটোমেটিক মুখ থেকে বেরিয়ে এলো। মানে তোমরা 2 ভাই? আসতে বাবু, যা শুনেছো তাই।
এবার নীরা মিষ্টির কাছে গিয়ে বলল, কি ব্যাপার বলো তো? আরিয়ান আর শ্রেয়ার মাঝে কিছু তো আছে মনে হচ্ছে। ওরা তলে তলে টেম্পো চালায়, বুঝলি? মানে? ওরা অনেক আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসে। মাঝখানে ভাইয়ার বাবা ওনার এক বন্ধুর মেয়ের সাথে ভাইয়ার এঙ্গেজমেন্ট ঠিক করে। ভাইয়া বিয়েতে শিওকে কিছু বলেনি, যদি ভুলভাল কিছু করে ফেলে তাই। কিন্তু মেয়েটা এঙ্গেজমেন্টের দিন পালিয়ে যায় আর ওদের বিয়ে ক্যান্সেল। কিন্তু শিওর রাগ একটাই, ভাইয়া কেন ওকে কিচ্ছু বলেনি। ও, এই ব্যাপার। এখন তো বেশ মাখন লাগছে দুজনকে। তাই তো দেখছি। ভাইয়া মনে হয় ভিটামিন দিয়েছে। ওই কি এত গুজুর গুজুর করো? কি খাবে আইটেম বলো? লুচি, আলুর দম, ঘুগনি, সামই, চাউমিন আর বাকি তোমাদের পছন্দ। যা পছন্দ করো তাই। ওরে বেটি, তোর মনে মনে এই, তুই জানিস আমি কন্টিনেন্টাল ছাড়া বানাতে পারি না, তাও ইচ্ছে করে বললি? কি লুচ্ছি রে বাবা। ও, ওর তো পুরনো কিছু মনে নেই, তাই হয়তো এটাও মনে নেই। জানি বজ্জাত, তুমি তো এগুলা বানাইতেই পারবে না। দেখি আমাকে কতটা ভালোবাসো। কি হলো হিরো সাহেব, আপনি বুঝি পারবেন না? বুঝলি শিউ, নিরু এটা তো আর সিনেমার ডায়লগ না। তোদের ভাইয়া বোধহয় পারবে না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। বয়েস, ফলো মি। ইয়া ব্রো। ওকে, আমিও দেখাবো কিভাবে পারেন। আমি রুম থেকে আসছি। ওরা সবাই রান্না করছে, কম মাখছে বেশি। আদ্রিয়ান ভাবলো মিষ্টিকে কিভাবে হেল্প করতে বলবে। তারপর মাথায় একটা বুদ্ধি এলো। ও শ্রেয়া নীরাকে বলল, তোমরা একটু এখানে থাকো, আমি আসছি। বললেই মিষ্টির রুমে এসে মিষ্টিকে বলল, এই মিষ্টি, তোমার জন্য অনেকগুলো চকলেটের বক্স এনেছি। কই কই বজ্জাত? দিতে পারি, একটা কন্ডিশন আছে। কি? বলো না, বলো না। আমাকে কিস দিতে হবে। উম, হুম। মিষ্টি আদ্রিয়ানের কথাটা না শুনে বুঝে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এদিকে আদ্রিয়ান বেচারা প্রথমে বুঝতে না পেল, পরে শকড। মিষ্টি ওকে এটা করছে। সঙ্গে সঙ্গে ও মিষ্টির কোমর পেঁচিয়ে ধরে ওর সাথে রেসপন্স করতে থাকে। মিষ্টি যেন কোথাও হারিয়ে গেছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আদ্রিয়ানের চুল টেনে ধরে আছে, আর আদ্রিয়ান তো আরো পাগল হতে যাচ্ছে। ও মিষ্টির কোমর স্লাইড করতে কন্ট্রোল হারিয়ে আবেশে মিষ্টিকে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে ওনা সরাতে যাবে। তখন নীরা চিৎকার হুঁশ এলো। আদ্রিয়ান তখনই বুঝতে পারলো ও কি করতে যাচ্ছিল। ও উঠে মিষ্টিকে সরি বলে চলে যেতে নিল। মিষ্টি এতবার বুঝতে পেরে কথা ঘোরানোর জন্য বলল, আমার চকলেট। আদ্রিয়ান সঙ্গে সঙ্গে টেবিল থেকে 3টে বড় বড় বক্স মিষ্টিকে দিয়ে চলে গেল। এদিকে মিষ্টি যতই স্বাভাবিক হোক না কেন, ওর খুব কান্না আসছে। এই ভেবে যে আর একটু হলে কি হয়ে যেত, ও ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কান্না করতে লাগলো। 10 মিনিট পর নিজে থেকেই বেরিয়ে এলো। তারপর বাইরে গিয়ে দেখে সেখানে লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছে। বাইরে গিয়ে দেখে নীরার মাথা চাউমিন ভর্তি, রাগে ফুলছে। রকি কাঁদো কাঁদো ফেস করে বরফ লাগাচ্ছে নাকে। রান্নাঘরে ওকে দিয়ে পরান পাখি যায় দেওয়া অবস্থা। আদ্রিয়ান আর আরিয়ান ময়দার গামলা পাড়ার জন্য বাচ্চাদের মতো ঝগড়া করছে। আরে ছাড়, আমাকে গামলাটা পারতে দে। নো ব্রো, তুমি দাঁড়াও, আমি পারবো। আরে আমি যেহেতু বড়, সো আমি পারবো। মাম্মা বলতো, তোমার মনে নেই? ছোটদের সাথে বায়না করতে নেই। উফ, কচি বাচ্চা, ফিডারে দুধ খাও তো তুমি। বিয়ে দিলে এতদিনে ইন্ডিয়া ফুটবল টিম একাই বানিয়ে নিতিস। কি বললে তুমি? আমি ফুটবল টিম বানাতাম? তাহলে ভাইয়া তুমি যেহেতু বড়, তুমি তো আর্জেন্টিনার ক্রিকেট টিম সাপ্লাই একাই দিতে। ওদের কাণ্ড দেখে আর ঝগড়ার কথাবার্তা শুনে মিষ্টি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তারপর কিছু একটা ভেবে পাশে তাকিয়ে দেখলো শ্রেয়া সোফায় শটান হয়ে শুয়ে দাঁত কেলিয়ে হাসছে। আদ্রিয়ান আর আরিয়ান যত চিল্লাচ্ছে ওরা তো হাসছে। ওদের ঝগড়া থামানোর জন্য মিষ্টি বলল,
তোমাদের কাউকে পড়তে হবে না, আমি পড়বো। ওরা দুজনে একসাথে হেসে বলল। ইম্পসিবল। আদ্রিয়ান ব্যাং করে বলল। বেবি, তোমার ফিডারে কমপ্লেন গুলে দিয়েছি, তুমি সোফায় বসে বসে খাও। তোমাকে তো আমি। বলে আদ্রিয়ানের দিকে আসতে নিতে আদ্রিয়ান সরে আসে। মিষ্টি আবার ওকে ধরতে যায়। ছোটাছুটির এক পর্যায়ে আরিয়ান ইচ্ছে করে ময়দার গামলাটা ওদের উপর ঠেলে দিয়ে দৌড় দেয়। ওরা দুজনে শক হয়ে যায়। এবার দুজন দুজনের দিকে সে পাগলের মতো হাসছে। মিষ্টি একবার আদ্রিয়ানকে দেখে হাসছে, তো আদ্রিয়ান মিষ্টিকে দেখে হাসছে। ওদের পাগলামো দেখে নীরা রাগ উধাও। ও হাসতে হাসতে পেট ধরে বসে পড়েছে। আর রকি, সে নাকে বরফ দিতে দিতে উল্টে পড়ছে। শ্রেয়া আর আরিয়ান দুজনের সোফায় গড়াগড়ি খাচ্ছে। মিষ্টি আর আদ্রিয়ান সবাইকে একবার ভালো করে স্ক্যান করে মিষ্টিকে চোপটি দিল। তারপর দুজনে মিলে ওদের সবাইকে ভূত বানাচ্ছে। মিষ্টি পাগলের মতো হাসছে আর বলছে। হ্যাপি ময়দা ডে। রাত 9টা। মিষ্টি টানা 2 ঘন্টা শাওয়ার নিয়ে সবে বেরোলো। ক্ষুধাতে পেটের ইঁদুরগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। বেরিয়ে দেখলো আদ্রিয়ান বিছানায় ইনোসেন্ট ফ্রেশ করে ওর দিকে ঘর লাগা দৃষ্টিতে চেয়ে আছে। মিষ্টি আদ্রিয়ানকে দেখে এক প্রকার ক্রাশ খেয়ে গেল। ভিজা চুল কপালে লেপটে আছে, গোলাপি ঠোঁট দুটো আরও গোলাপি হয়ে উঠেছে। ফর্সা শরীরে স্যান্টো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বসে আছে। কোনো সুপারস্টারের এরকম লুক দেখলে ফ্যান্সরা তো হামলে পড়বে। আদ্রিয়ানকে দেখে এখন ভয়ানক সুন্দর লাগছে। এদিকে আদ্রিয়ানও মিষ্টিকে মুগ্ধ হয়ে দেখছে। ভেজা ঝোল থেকে টপ টপ জল ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। চুলের জলে ফ্রকের পিঠ গোটা ভিজে গেছে, হাঁটু পর্যন্ত ফ্রক, পা দিয়ে জল গড়াচ্ছে। আদ্রিয়ান কাইল হয়ে পড়ছে, কন্ট্রোল হারিয়ে ফেলছে। টলমল পায়ের মিষ্টির সামনে গিয়ে ওর চোখ থেকে গড়িয়ে পড়া জল চুষে নিচ্ছে। মিষ্টির গোলাপি ঠোঁট ওকে টানছে, ভীষণভাবে আঁকড়ে ধরতে চাইছে। ওরা দুজন দুজনকে খুব করে পেতে চাইছে। মিষ্টি আদ্রিয়ানের চোখের দিকে তাকালো, দেখলো ওর খয়েরি চোখ দুটো যেন কিছু বলতে চায়। ও যেন সেই দু চোখের ভাষা বুঝতে পারছে না। ও নিজে থেকে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো, আদ্রিয়ানও ওকে জড়িয়ে ধরলো। মিষ্টি বুঝতে পারছে ও ভালোবেসে ফেলেছে এই পাগলটাকে, বড্ড ভালোবেসে ফেলেছে, আর হারাতে দেবে না ওকে। ওই চলো, খেতে যাবে, খিদে পেয়েছে নিশ্চয়ই। বজ্জাত, খুব খিদে পেয়েছে, কিন্তু কিন্তু কি? খাবো কি? চলো, গেলেই দেখতে পাবে। আদ্রিয়ানের মিষ্টি দুজনেই খাবার টেবিলে গিয়ে দেখলো সবাই ওদের জন্য টেবিলে বসে আছে। মিষ্টি টেবিলের দিকে তাকিয়ে দেখলো টেবিল ভর্তি খাবার, অনেক রকমের খাবার আছে। টেবিলে বিরিয়ানি, চিলি চিকেন, চিকেন পাস্তা, চিকেন মোমো, চিকেন চাউমিন। মিষ্টি অবাক হয়ে বলল, এত কিছু কখন করলেন? ম্যাজিক। কলকাতার সবচেয়ে বড় রেস্টুরেন্ট থেকে এসেছে ম্যাডাম, তাড়াতাড়ি বসে পড়েন, নয়তো নাও পেতে পারেন। সত্যি এতগুলা খাদক যেভাবে খাবারের দিকে বিড়ালের মতো চেয়ে আছে, তাতে পেট ঠিক থাকবে কি সন্দেহ আছে? ডার্লিং, তুই আমার, প্লিজ বলবি না কথাটা? না ভাইয়া, এখানে এতজন থাকতে তোমার গায়ে লাগলো, তার মানে নিশ্চয় তুমি এরকম। গাধা কোথাকার, ইডিয়েট একটা, তোকে জুতো খুলে পেটানো উচিত। আমার ভাই হলে কিনা তুই এত বোকা। এই এই তুই আমার মায়ের নিজের ছেলে তো সন্দেহ হচ্ছে। ভাইয়া, তুমি এভাবে বলতে পারলে? দাঁড়া, কাল আমি তোর ব্লাড টেস্ট করব, মানুষের ডিএনএ আছে কিনা চেক করব। এতক্ষণে সবাই বেশ মজা নিচ্ছিল। মিষ্টি বলে উঠল, এবার খাওয়া শুরু করো সবাই প্লিজ, নয়তো আমার পেটে নীল ইঁদুরগুলো কাঁদতে কাঁদতে সাগর বানিয়ে ফেলবে। অতিরিক্ত চলে যদি পেটটা ব্লাস্ট করে। বুঝলে বেবি, আরিয়ানের সাথেও তোমাকেও ব্লাড টেস্ট করব। তুমি কি এলিয়েন? এই আজব আজব ওয়ার্ডগুলো কোথা থেকে পাও? ওই বজ্জাত, তেলাপোকার বাপ, আরশোলার নাতি, ফড়িংয়ের বর, শাকচূর্ণ, বুড়ো হনুমান, নীল কাক, সোনালি হাতি, কালু, গরুর 3 নম্বর বাচ্চার বাপ। চুপ থাক। যাক কেলো, সত্যিই বললাম, প্রুভ করে দিল বউ। সবাই চুপচাপ খেয়ে নাও। মাঝখানে কেটে গেল 2 দিন।
মিষ্টি আর আদ্রিয়ান একে অপরের সাথে কথা হয় না। আদ্রিয়ান মিষ্টির খোঁজ ঠিকই রাখে, কিন্তু মিষ্টির সাথে ইচ্ছে করে যোগাযোগ রাখছে না। ও চায় মিষ্টি ওকে ফিল করুক। এদিকে মিষ্টি আদ্রিয়ানের জন্য ছটফট করছে, বলতে গেলে চোখে হারায়। পরের দিন মিষ্টি, তুই কি আজ কলেজে যাবি? হ্যাঁ, যাব। অনেক দিন যাওয়া হয় না, এরকম হলে পরীক্ষার খাতা ফুটো হয়ে যাবে চোখের জলে। এই, তোরা যাবি নাকি? না মানে আমি না আজকে যেতে পারবো না আসলে মানে মিষ্টি ব্রুকুসকে তাকিয়ে বলল, ব্যাপার কি বলতো? নির্ঘাত আরিয়ান ভাইয়া আসবে, তাই তোরা ঘুরতে যাবার প্ল্যান করছিস, আমি বাদে। না রে জানো, আসলে ও বলছিল কোথায় একটা নিয়ে যাবে, তুই যাবি চ না, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া নীরা তো আছে, ও একা থাকবে বল। এই জন্য শালা বিএফ গুলো বেস্ট ফ্রেন্ডদের শত্রু হয়, নিজেরা একা একা ঘুরবে। ঠিক বলেছিস যেন। চল আমরা কলেজে যাই, আমরা দুজন অনেক এনজয় করব, চল। ভালো কথা। মিশু, তোর ফোন কই? মামনি কতবার ফোন দিয়েছে, খেয়াল আছে? তোকে যখনই ফোন করে পায় না, খুব কান্নাকাটি করছে। মাম্মা তো বিজি, আমার তো খোঁজ নেবার টাইম কই। বাবাই তো রোজ ফোন করে, খোঁজ নেয়, কই উনি তো একবারও ফোন দেয় না। বাবাইকে জিজ্ঞেস করলে বলে হসপিটালে আছে, আমার খোঁজ নিতে বারণ করে দিস শিউ। ওইভাবে বলিস না জানো, তুই তো জানিস মামনি কত ব্যস্ত থাকে, তাই বলে তোকে ভুলে যেতে পারে? তোর কথা মনে রাখে সারাদিন, তোর মনে নেই তুই আসার দিন মামনি কত কান্না করেছিল। মামনি তোকে খুব ভালোবাসে রে। হয়েছে হয়েছে, ওনার হয়ে গান গাইতে হবে না, আমি কথা বলে নেব। হ্যাপি এতগুলো নীরা, চল আমরা বেরোই। আর শিউ, যাবার সময় দরজা জানালা ভালো করে বন্ধ করে যাস। আর আমি একটা চাবি নিয়ে রেখেছি, চাবি দিয়ে যাবি, সমস্যা নেই। ওকে বাবা। ওই কুত্তি, আমি তোর কোন মায়ের বর? আমি মেয়ে, জানিস না? তোকে কি আবার প্রমাণ দেখাতে হবে নাকি? এদিকে আদ্রিয়ান সিসিটিভি ফুটেজে এইসব পাগলামি দেখে হাসছে। সকাল সকাল মিষ্টির দুষ্টুমিগুলো ওর খুব ভালো লাগে। ও আজ ঠিক করলো মিষ্টিকে নিয়ে সারা শহর ঘুরবে। তাই রকিকে কল করে বলল নীরাকে মেসেজ দিতে। নীরা আর মিষ্টি বেরোলো কলেজের উদ্দেশ্যে। রাস্তায় দাঁড়িয়ে আছে, হঠাৎ ওদের সামনে রকি বাইক নিয়ে এসে নীরাকে বলল, রণচণ্ডী, তোমরা কি কলেজে যাচ্ছ? আসলে তোমাকে আমার একটু দরকার ছিল। মানে আমাকে আপনার কিসের দরকার? আসলে কাল একজনকে প্রপোজ করবো তো, মেয়েদের ব্যাপারে তেমন কিছুই তো জানি না, কি পছন্দ হবে না হবে। মিশুকে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওর তো সব মিকি মাউস আর বারবি ছাড়াই কোনো ড্রেসই পছন্দ নয়। তাই ভাবলাম তুমি যদি। রকি কাউকে প্রপোজ করবে শুনে নীরার বুকের ভেতরটা ঠক করে উঠল। মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল। ও ভাবছে রকি কি তাহলে ওকে পছন্দ করে না? সেই প্রথম দিন যেই ও রকিকে মন দিয়ে দিয়েছে, শুধু বাইরে থেকে চাপা রাগ দেখায়, কিন্তু ভেতরে পবিত্র ভালোবাসা। সেটা কি সত্যি রকি বোঝে না? ও মুখ ফ্যাকাশে করেই বলল, ঠিক আছে চলুন। মিষ্টি, তুই কি যাবি আমাদের সাথে? না, তোরা যা, আমি কলেজে যাব। গিয়ে একটা ফোন করে দিস, নইলে টেনশন করব। হঠাৎ ওদের পাশে একটা বাইক এসে থামলো। বাইকে কে আছে বুঝতে পারছে না, কারণ মাথায় হেলমেট, মুখে মাস্ক, চোখে ব্ল্যাক সানগ্লাস আর পুরো ব্ল্যাক হুডি পরে আছে। মিষ্টি হা করে তাকিয়ে বলল, নীরু, মনে হয় অ্যামাজন থেকে পার্সেল পাঠিয়েছে কেউ, খুলে দেখবো কি এসেছে। ওর কথা শুনে আদ্রিয়ান ভ্যাবাচাকা খেয়ে গেল। ও যে এই ধরনের কথা বলতে পারে সেটাও জানা ছিল না। নীরা আর রকি হেসেই খুন। শেষে আদ্রিয়ান বলল, এটা আমি, ইডিয়েট। কোনো পার্সেল নয়। এই গেটআপে না বেরোলে পাবলিক আমাকে ঝেপে ধরবে। মিষ্টি বুঝতে পেরে বলল, ও, বুঝলাম। তা এতদিন পর কোথা থেকে উদয় হলেন? কি চাই? বাহ, এত তেজ! তোমায় চাই। আমি আপনার সাথে কোথাও যাব না, চলে যান। আদ্রিয়ান এবার খানিকটা রেগে বলল। বাইকে উঠে বসো। মিষ্টি ওকে আর খেপালো না, চুপচাপ করে বাইকে উঠে থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে বসলো। সাদের কোমরটা ভাঙার খুব শখ হচ্ছে বুঝি? ওকে, কোনো ব্যাপার না, চলো।
নীরা আর রকি ওদের খুনসুটির মাঝেই চলে গেল। আর আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিতেই মিষ্টি পড়ে যেতে নিয়েও আদ্রিয়ানকে চাপটে ধরলো। আদ্রিয়ান মনে মনে খুব খুশি, মিষ্টিও আর হাত সরালো না। আদ্রিয়ান আর মিষ্টি কলকাতার একের পর এক জায়গা ঘুরতে ওকে নিয়ে প্রথম ইকো পার্ক নিকো পার্ক গেল মিষ্টি। মিষ্টি যেন হট করে বড্ড বাচ্চা হয়ে গিয়েছে। কলকাতাতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তাও জানা ছিল না। তারপর যখন সায়েন্স সিটিতে এলো, ডাইনোসরটা দেখে আদ্রিয়ানকে বলল, বজ্জাত দেখো, ও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আমাকে খেতে নেবে। বজ্জাত, আমাকে কোলে নাও না প্লিজ। ওর কথা শুনে আদ্রিয়ান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আশেপাশে সবাই মিষ্টিকে দেখছে। শেষমেশ মিষ্টির বায়না থামানোর জন্য আদ্রিয়ান ওকে পাজা কোলে তুলে নিয়ে ভেতরে গেল। আদ্রিয়ানের গার্ড দেখে সবাই ওর জন্য স্পেশাল পেস করে দিচ্ছে। আর আদ্রিয়ান মিষ্টিকে দেখে আশেপাশের অনেক কাপড়রা বলাবলি করছে, কত ভালোবাসে মেয়েটাকে দেখো, ইস আমার যদি ওরকম বিয়েব থাকতো। কিছু কিছু কথা মিষ্টির কানে আসছে। ও আদ্রিয়ানকে গলা আরো শক্ত করে ধরে রাখলো। আদ্রিয়ানও কিছু বললো না, ও আরো এনজয় করছে এভাবে। বিকাল হয়ে এসেছে, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। ওরা ওখান থেকে বেরিয়ে ভিক্টোরিয়াতে ঘুরতে নদীর পাড়ে গেল। সেখানে মিষ্টিকে নামতে বললে মিষ্টি বলল, এখানে নামবো কেন? আদ্রিয়ান কোনো কথা না বলে মিষ্টিকে নামিয়ে খালি পায়ে দুজনে হাত ধরে পাশাপাশি ভিজে মাটির নদীর পাড় ধরে হাঁটতে লাগলো। মাঝে মাঝে ঢেউ এসে ওদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। এ এক অদ্ভুত অনুভূতি। এই ছোট ছোট জিনিসগুলো মিষ্টি বড্ড ভালোবাসে। ওরা প্রায় 3 ঘন্টা ওইখানে কাটিয়ে দিল। তারপর সন্ধ্যা 7:30টার দিকে বাড়ি ফিরল। আদ্রিয়ানও ওর সাথে বাড়ি ফিরে এলো। ওরা সবাই অনেকক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে আদ্রিয়ান মিষ্টিকে ঘুম পাড়িয়ে চলে গেল। পরের দিন রবিবার। মিষ্টি ঘুম থেকে উঠে দেখলো সবাই আজ সবার কাজে ব্যস্ত। অন্যদিন কেউ ওকে ঘুম থেকে ডেকে দেয়, কিন্তু আজ কেউ ডাকেনি। ঘড়িতে তাকিয়ে দেখলো 10টা বাজে। ও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে নীরাকে বলল, কি রে, তোদের খাওয়া হয়ে গিয়েছে? নীরা যেন শুনতেই পেল না। নীরা তো অন্য ভাবনায় মতো আজ। সত্যি কি রকি অন্য কারো হয়ে যাবে আজ? কাল সারাদিন ও রকির সাথে অনেক কেনাকাটা করেছে। রকি একটা লাল শাড়ি কিনেছে, অনেকগুলো জুয়েলারিও কিনেছে, কিন্তু ও চয়েস করেছে। আর কিছু কিছু নীরাও চয়েস করেছে, কিন্তু রকির চয়েস অনেক সুন্দর। এইসব ভাবতে ভাবতে মিষ্টিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মিষ্টি সেই কখন থেকে ডাকছিল, হঠাৎ কান্নাতে ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো নীরা, কাঁদছিস কেন? আচ্ছা মিষ্টি, আমি কি দেখতে খুব খারাপ রে? কে বলেছে তুই দেখতে খারাপ? যে বলেছে তার চোখ খারাপ। আসলে তুই সত্যি অনেক সুন্দর। তাহলে কেন আমার কোনো বিএফ নেই রে? শ্রেয়া হঠাৎ এসে ওর কথা শুনে মনে মনে হাসলো। মিষ্টিও খুব হাসি পাচ্ছে। বোকা মেয়ে, ও তো জানি না কে একজন ওর পেছনে আঠার মতো লেগে আছে। ওকে প্রপোজ তো দূর, ওর দিকে চোখ তুলে তাকালে ওর হাল খারাপ। কিছুদিন আগে একটা ছেলে নীরাকে খুব চেষ্টা করছিল, রকি সেটা খেয়াল করছিল। নীরা কলেজ থেকে ফেরার পর এমন মার মেরেছে, 1 মাস হসপিটালে থাকতে হয়েছে। সেটা যদিও নীরা জানে না, কিন্তু মিষ্টি খুব ভালো করেই জানে। আর এটা বুঝতে পারছে না নীরা কোনোভাবেই বলছে। তাই মিষ্টি বলল, কান্না করিস না নীরা, তোর জন্য একটা রাজপুত্র বসে আছে। সময় হলে ঠিকই চলে আসবে, বুঝলি পারলি? কান্না করার কি আছে? আমারও তো বিয়ে নেই, আমি কি কাঁদছি? নীরা হেসে ফেলে বলল, কি ভেবেছিস আমরা কিছু জানি না? তোর বিএফ নেই, আদ্রিয়ান ভাইয়ের সাথে সাথে তলে তলে টেম্পু চালাও, আর আমরা বললেই হরতাল। সেটা তো হবে না। খুব তাড়াতাড়ি আন্টি আঙ্কেলকে বলে তোদের 4 হাত এক করে দেবো। এমন সময় দুজন অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো। কে কার সাথে 4 হাত এক করবে শুনি? মিষ্টি চমকে তাকিয়ে ছুটে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবাই মামনি তোমরা? এখানে না এলে তো জানতেও পারতাম না আমার মেয়েরা তলে তলে কত কি করে বেড়াচ্ছে। না না মাম্মি, আমরা কি কিচ্ছু করিনি। এই বল না তোরা। থাক, আর কারোকে কিচ্ছু বলতে হবে না, আমরা সব জানি।
শুধু আমরা একা না, আরো দুজন এসেছে আমাদের সাথে। শ্রেয়ার বাবা মা ভেতরে এলো। শ্রেয়াও তো খুব খুশি, আর নীরা সবার আড়ালে চোখে জল ফেলছে। ওর বাবা মা কেউ নেই, ছোট থেকে আশ্রমে বড় হয়েছে, তারপর ওরা এই সব খরচ চালাচ্ছে এতদিন। হঠাৎ মিষ্টির মা নীরার মাথায় হাত রেখে বলল, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমরা বুঝি তোর কেউ না? আন্টি, আমারও যদি আজ মা বাবা বেঁচে থাকতো তাহলে তারাও খুব ভালোবাসতো, তাই না? মিষ্টির বাবা আর শ্রেয়ার বাবা মা এগিয়ে এসে নীরাকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোর কেউ নেই? এই দেখ তোর কতগুলো বাবা মা, তাহলে তুই কষ্ট পাচ্ছিস কেন? ওকে জড়িয়ে ধরলো। খুশিতে নীরা চোখ ভরে গিয়েছে। মিষ্টি সে ওরা দুজনেই খুব খুশি। এবার নীরা বলল, আচ্ছা আন্টি আঙ্কেল, আপনাদের তো আমি চিনতাম না, আপনারা আমায় চিনলেন কিভাবে? মিষ্টির মা বলল, আরে পাগলি মেয়ে, সন্তানকে চিনতে মা বাবাদের বেশি সময় লাগে না। তোকে পেটে ধরিনি তো কি হয়েছে? আমরা তো তোর মায়ের মতন। শ্রেয়া মা এগিয়ে এসে বলল, আর এইসব আন্টি আঙ্কেল কি? দিদিকে বড় মা আর আমাকে ছোট মা বলে ডাকবি, মনে থাকবে? হ্যাঁ ছোট মা, মনে থাকবে। মিষ্টি আর শ্রেয়া এসে ওদের মাকে জড়িয়ে ধরে বলল, মায়েদের ভাগ আমরা দেব না নিরু? নীরা হেসে বলল, আমি কি তোদের জন্য বসে আছি নাকি? আমি অলরেডি ভাগ নিয়ে ফেলেছি। বলেই ওদেরকে জড়িয়ে ধরল। ওদের এই দৃশ্য দেখে সকলে মন জড়িয়ে যাচ্ছে। ঠিক সেই সময় তিনজন এসে ওদের উপর ঝাঁপিয়ে মায়েদের জড়িয়ে ধরে বলল, আমাদের মায়েদের ভালোবাসা তোরা একা একা খাচ্ছিস কেন? ওরা তাকিয়ে দেখলো তিন বাদর, আদ্রিয়ান, আরিয়ান আর রকি। ওরা মায়েদের ছেড়ে হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো। মিষ্টির মা বলল, আদি, অরি, তোরা কবে দেশে ফিরলি? আমাদের তো কই জানাসনি। আসলে মামনি এই তো কিছুদিন আগে ফিরলাম। মামনি ভাইয়া এখন আগের হাবলা কান্ত নেই গো, বিদেশে মডেলিং করে, সে এখন সুপার স্টার হয়ে গেছে। বাহ, এ তো বেশ ভালো কথা। আর তুই কি করলি? আদ্রিয়ান টোন মেরে বলল, বুঝলে মামনি, ওই গোবর গণেশের দ্বারা কিছুই হবে না। বাবার ব্যবসায় হাত লাগিয়েছে, কিন্তু তাও আমাকেই সব সামলাতে হচ্ছে। এত কিছুর মাঝে রকি সেই পেছন থেকে ঘুরে পালাতে যাবে, এমনি শ্রেয়ার মা এসে রকির কান টেনে দিয়ে বলল, বাদর ছেলে, তোর বাবা মা আমেরিকাতে বসে আছে আর তুই ট্যুরে যাবার নাম করে এখানে বসে আছিস? আসলে ছোট মা, জানোই তো আমার ওদের সাথে তেমন একটা ভালো লাগে না। এখানে ব্রোরা এসেছে শুনে আমি সবার আগে চুপি চুপি চলে এসেছি এখানে। এসে জানতে পারলাম বোনরাও এখানে আছে, ব্যাস এখানে ঘাঁটি গেড়ে বসলাম। ওর কথা শুনে সবাই হেসে দিল। এটা তুমি একদম ঠিক করনি রকি। ওখানে তোমার মা বাবা তোমার জন্য কত চিন্তা করছে জানো? সরি মামুনি, আমি জানতে চেয়েছিলাম, কিন্তু ড্যাডের বকা খাওয়ার ভয় জানাতে পারিনি। মিষ্টির মা শ্রেয়ার বাবাকে এসে বলল, ওই গিন্নিরা, অনেক হয়েছে, এবার কি কিছু খেতে পাবো? সে কখন এসেছে, পেটে ইঁদুরগুলো সব লাফালাফি শুরু করেছে। ওরা সবাই চোখ দিয়ে বলল, হ্যাঁ মামনি, খুব খিদে পেয়েছে। মিষ্টির মা শ্রেয়ার মা তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। আর সব জিনিসপত্র মিষ্টি আর শ্রেয়া নীরা তিনজন রুমে নিয়ে গেল। এদিকে আদ্রিয়ান, আরিয়ান, রকি, শ্রেয়ার বাবা আর মিষ্টির বাবা সবাই মিলে লুডো খেলতে বসে গেল। আদ্রিয়ান শুধু মিষ্টির বাবার গুটি গেলে নিচ্ছে। শ্রেয়ার বাবা ব্যাপারটা লক্ষ্য করে বলল, বাবা আদ্রিয়ান, শ্বশুরের গুটি বেশি খেও না, বুঝলে? শেষে দেখবে মেয়ের সাথে বিয়ে দেবে না। সবাই একসাথে হেসে বলল। দুপুরটা রান্না শেষ হতে সবাই খেয়ে দিয়ে আড্ডায় বসলো। মিষ্টির মা বলল, আচ্ছা মিশু, তোমার আদ্রিয়ানকে কেমন লাগে? কেননা মিষ্টির মা জানে যে মিষ্টির পুরানো কথা যেহেতু মনে নেই, তাই নতুন সম্পর্ক করে তাকে জুড়ে নিতে হবে। ওই বজ্জাত ধলাই দুর্কে আমার একদম ভালো লাগে না, সব সময় ঝগড়া করে আর আমার উপর যখন তখন। আদ্রিয়ান বাকিটা বলতে না দিয়ে মুখ চেপে ধরলো, কারণ ও জানে মিষ্টি যদি এখন বলতে শুরু করে তাহলে ওর পেস্টিজ প্লাস্টিক বানিয়ে ছেড়ে দেবে। মিষ্টি ওর দিকে করুণ চোখের ইশারা তাকিয়ে বলল ছেড়ে দিতে। আদ্রিয়ান চোখের ইশারায় বলল কিছু না বলতে ছেড়ে দিবে। মিষ্টি ওই ইশারাতে বলল কিছু বলবে না। এবার মুখটা ছেড়ে দিল। শ্রেয়া, নীরা, আরিয়ান, রকি সবাই মুচকি মুচকি হাসছে ব্যাপারটাকে বুঝতে পেরে। তাই ওরা খানিকটা এগিয়ে গিয়ে রকি বলল, মামনি,
হঠাৎ তোমরা ইন্ডিয়া এলে, ব্যাপারটা কি বলো তো? তেমন কিছুই না, ওরা এখানে একা একা থাকে তাই দেখতে এলাম কেমন আছে। অনেকদিন ধরে মনটা খুঁতখুত করছিল, তাই কাল রাতের ফ্লাইটে মিষ্টির বাবাকে বলে ওদের সবাইকে নিয়ে চলে এলাম। ও, বুঝলাম। রাত 1টা বাজে। সবাই যে যার ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। আদ্রিয়ান, আরিয়ান আর রকি ওরা সেই সন্ধ্যাবেলায় চলে গেছে। মিষ্টির চোখে ঘুম নেই। ও শুধু সেই প্রতারককে খুঁজে চলেছে, যারা ওর স্মৃতি থেকে আদ্রিয়ানকে মুছে ফেলতে চেয়েছিল। তারপর অতীতে ডুব দিল 5 বছর আগে। মিষ্টি প্রথম ইন্ডিয়া আসছে একা একা। ফ্লাইট কলকাতায় ল্যান্ড করেছে। ও বাবাকে ফোন দিয়ে জানালো ফ্লাইট ল্যান্ড করে গিয়েছে। এদিকে আদ্রিয়ান বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে মিষ্টিকে নিতে আসবে বলে। ওর বাবা আসার কথা ছিল, হঠাৎ একটা জরুরি মিটিং চলে আসায় অফিসে যেতে হয়েছে, তাই ওকেই যেতে হচ্ছে। ও তো মিষ্টিকে চেনে না, কিভাবে খুঁজবে সেটা ভাবতে ভাবতে ওরা বন্ধু রাহুলকে নিয়ে চলে গেল। মিষ্টি এয়ারপোর্টে দাঁড়িয়ে ভাবছে কে ওকে নিতে আসবে। এমন সময় একটা খুব সুন্দর ছেলে ওকে ধাক্কা দিয়ে চলে গেল। ও চেঁচিয়ে বলল, ওই বেটা, তোর চোখ কি তোর বউয়ের পকেটে রেখে এসেছিস? আদ্রিয়ান এই কথা শুনে পিছনে ঘুরে আসতেই মেয়েটিকে দেখে এক প্রকার হার্টবিট মিস করে বসলো। কি সুন্দর একটা মেয়ে, পুতুলের মতো পার্টি গাউন পরে দাঁড়িয়ে আছে। চোখ দুটো বড় বড়, খুব একটা মেকআপ নেই, গোলাপি ঠোঁট ও রাগী লুকটা যেন ওর কাছে সব থেকে ভালো লাগছে। মিষ্টি চেঁচিয়ে বলল, এই যে। আদ্রিয়ান আর কিছু না বলতে দিয়ে মিষ্টিকে জড়িয়ে তোলো। মিষ্টি কি হচ্ছে কিছু বুঝতে পারলো না। ও তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। এইদিকে রাহুল আদ্রিয়ানকে খুঁজতে খুঁজতে এসে আদ্রিয়ানকে এই অবস্থা দেখে অবাক চোখে তাকিয়ে বলল, আদি, এসব কি? আর তোর মিষ্টিমণিকে খুঁজে পাইনি। যাকে জিজ্ঞেস করছি সেই খেপে যাচ্ছে, বলছে মিষ্টির দোকানে যেতে। ভাই, এটা কি মজা হচ্ছে নাকি? ওর কথায় আদ্রিয়ান হেসে দিয়ে বলল, পেয়ে গেছি, চল। বলেই মিষ্টিকে নিয়ে গাড়িতে উঠালো। এদিকে মিষ্টি হাত পা ছুটতে ছুটতে বলল, আপনারা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ করে এখানে বসে থাকো, তোমায় আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, ওকে? আর আমি আদ্রিয়ান, তোমার আঙ্কেলের ছেলে। ভয় পাওয়ার কিছু নেই, ইডিয়েট। মিষ্টি স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, ভুল লোকের হাতে পড়েনি। এবার রাহুল মুখ ফসকে বলে বসলো, আদি, তুই তো বললি মিষ্টিকে দেখিসনি, তাহলে ওকে চিনলি কিভাবে? খুবই সোজা। আমি ছোটবেলা থেকে সিলেটে থাকাকালীন মিষ্টির সাথে খেলতাম, আর যখনই মিষ্টির কাছাকাছি আসতাম আমার হার্টবিট ফাস্ট হয়ে যেত। আর তাছাড়া সেই পিচ্চির হাতে একটা পোড়া দাগ ছিল, ছোটবেলায় রান্নাবাটি খেলতে গিয়ে পুড়ে গিয়েছিল। আর ওইদিকে ওর হাতেও সেম দাগ আছে। ব্যাস, বুঝে গেলাম। রাহুলের সাথে সাথে মিষ্টিও অবাক হয়ে গেল। সত্যি আদ্রিয়ান কাছে এলেও ওরও হার্টবিট ফাস্ট হয়ে যায়। তাও খুব একটা পাত্তা দিল না এসব ব্যাপারে। তারপর ওরা বাড়ির সামনে এসে পৌঁছালো। মিষ্টিকে কোলে করে আদ্রিয়ান ভেতরে গেল। আচমকাই এমন হওয়ায় মিষ্টি রাহুল দুজনেই শক হয়ে গিয়েছে। এই ছেলের কি হলো? রাহুল ভাবছে, যে মেয়েদের ধারে কাছে গসে না, সে কিনা জড়িয়ে আবার কোলে। স্বপ্ন দেখছি না তো? আদ্রিয়ান ভিতরে যেতে ওর মা ছুটে এসে বলল, মিষ্টি মা, এসে গেছিস? দেখো, তোমার মাকে কোলে করে নিয়ে এলাম। আমাকে শরবত খাওয়াও। এই আটার বস্তা তুলতে অনেক কষ্ট হয়েছে মা। আদ্রিয়ানের মা ওর কান টেনে ধরে বললেন, বাদর ছেলে, তুই এখনো ওকে জানাবি? যা, ফ্রেশ হয়ে নিচে আয়, আর মিষ্টিকে ওর রুমে নিয়ে যা। মিষ্টি, তুই আদির সাথে যা। আচ্ছা। মিষ্টি আদ্রিয়ানের দিকে বিস্ফোরিত চোখে চেয়ে বলল, চলুন। আদ্রিয়ান খুশি মনে মিষ্টিকে নিয়ে উপরে গেল। তারপর ওর রুমটা দেখিয়ে দিল। মিষ্টিকে ফ্রেশ হতে বলে নিজের রুমের দিকে চলে গেল। মিষ্টির রুমটা আদ্রিয়ানের রুমের পাশেই, তাই আদ্রিয়ানের ওকে জ্বালাতে সুবিধা হবে। মিষ্টির রুমটা ঘুরে ঘুরে দেখতে খুব সুন্দর পরিপাটি করে সাজানো। সামনে বড় একটা বারান্দা আছে। ও একটা জামা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলো আদ্রিয়ান বিছানার উপরে বসে আছে, একেবারে কিউট ফেস করে ওর দিকে চেয়ে আছে। মিষ্টি এবার ভালো করে আদ্রিয়ানকে দেখলো, খুব সুন্দর দেখতে। মিষ্টি এক প্রকার ক্রাশ খেলো, কিন্তু প্রকাশ করলো না।
তাও মনে মনে ঠিক করেই ফেলেছে প্রেম করলে এই ব্যাটার সাথেই করবে। আদ্রিয়ানের সামনে তুড়ি বাজিয়ে মিষ্টি বলল, আপনি এখানে? হ্যাঁ, মা নিচে ডাকছে। ও, চলুন মিস্টার বজ্জাত। হোয়াট? বজ্জাত মানে? কথায় কথায় এভাবে জড়িয়ে ধরলে বজ্জাত বলবো না তো কি বলবো? পেটা লুচু। আদ্রিয়ান এগিয়ে আস্তে আস্তে বলল, তাহলে তো একটু লুচুগিরি দেখাতেই হয়, কি বলো? মিষ্টি ভয় পেছোতে লাগলো আর আদ্রিয়ান সামনের দিকে এগোতে লাগলো। মিষ্টি দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আদ্রিয়ান ওর খুব কাছে এসে গেছে, ওর হার্টবিট করতে করতে বেরিয়ে আসার জোগাড়। আদ্রিয়ান মিষ্টির কোমরে হাত রাখলো। মিষ্টি তো শিউরে উঠছে। হঠাৎ হাতটা পেটের উপর কাছে স্লাইড করতে মিষ্টি চোখ বন্ধ করে নিল। আদ্রিয়ান মিষ্টির ঠোঁটে ছোট্ট করে একটা কিস করে পেটে একটা জোরে চিমটি কাটলো। খুব লেগেছে তাই না? বলে নিচে হয়ে ওর পেটে গভীর চুমু এঁকে দিল। এদিকে মিষ্টি তো কেঁপে উঠছে, পাগল হয়ে যাচ্ছে আদ্রিয়ানের ছোঁয়ায়। হঠাৎ আদ্রিয়ান উঠে ওকে ছেড়ে চলে গেল। মিষ্টিও বুঝতে পেরে ওর পেছন পেছন নিচে গেল। ওর চোখে মুখে গভীর লজ্জা ফুটে উঠেছে। ওরা নিচে এসে সবাই একসাথে খেতে বসলো। আদ্রিয়ান আর মিষ্টি মুখোমুখি বসেছে। আদ্রিয়ানের পাশে রাহুল আর মিষ্টির পাশে আদ্রিয়ানের ঠাকুমা বসে আছেন, আর আদ্রিয়ানের মা খাবার সার্ভ করছেন। মিষ্টি জোর করে ওর মাকে বসিয়ে দিয়ে বলল, মামনি, তুমিও আমাদের সাথেই খাবে, দরকার পড়লে আমরা নিজেরা সার্ভ করে নিব। ঠাকুমা ওর কথায় হাসলেন। আদ্রিয়ানের মাও জোরাজোরি খেতে বসলেন। সবাই একইভাবে খেতে চলেছে, কিন্তু আদ্রিয়ান খেতে পারছে না, একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। আর মিষ্টি মুচকি মুচকি হাসছে। কিরে বাবুই, এভাবে কেঁপে কেঁপে উঠছিস কেন বাবা? তোর জ্বর এসেছে নাকি? না মা, আসলে আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে। আজ রাতে তোমার হচ্ছে। মিষ্টি ওর কথা শুনে বিষম খেলো। যে আদ্রিয়ানের পায়ে শ্বশুরে দিচ্ছে সেটা আর কেউ না জানলেও রাহুল ভালোই বুঝতে পারছে, আর মিটি মিটি হাসছে। আদ্রিয়ান আর সহ্য করতে না পেরে মাকে বলল, মা, আমার খাওয়া শেষ, আর ভালো লাগছে না, আমি ওপরে যাই। সে কি, তেমন কিছুই তো খেলি না। আসলে মামনি, ওনার মনে হয় পেট খারাপ। মিষ্টির কথায় সবাই মুখ টিপে হাসলেন। আদ্রিয়ান রেগে উপরে চলে গেল। মিষ্টি অনেক রাত অবধি সবার সাথে আড্ডা দিয়ে শুতে গেল। রাহুল বাড়ি চলে গেছে, সবাই যে যার মতো ঘুমাচ্ছে। মিষ্টি রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো। মাঝরাতে মনে হলো কেউ ওর গায়ের উপর ঘুমাচ্ছে। ও চোখ খুলে দেখলো আদ্রিয়ান। আপনি এখানে কেন? উফ জান, তখন ঠিক করে খেতে দিলে না, তাই ঘুম আসছে না। খাবার আনবো? না, এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে, তারপর তোমার বুকে ঘুমোবো। মিষ্টি বড় বড় চোখ করে বলল, অন্য কিছু মানে? দেখাচ্ছি। বলে মিষ্টি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীরভাবে কিস করতে লাগলো। এদিকে মিষ্টির দম আটকে যাবে মনে হচ্ছে। ও তো আদ্রিয়ানকে সরাতে পারছে না। কিছুক্ষণ পর আদ্রিয়ান ওকে ছেড়ে দুজনে জোরে জোরে হাঁপাতে লাগলো। তারপর মিষ্টিকে চাপটে ধরে ওর পেটে গভীর মুখ গুজে ঘুমিয়ে গেল। মিষ্টির চোখে ঘুম নেই, ও ভাবছে কি হলো ওটা। কিছুক্ষণ পর ও আদ্রিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে মিষ্টি দেখলো আদ্রিয়ান নেই। তাহলে কার রাতে ওটা স্বপ্ন ছিল? তারপর দেখলো গোটা ঘরে আদ্রিয়ান পারফিউমের গন্ধ। তার মনে সে সকালে উঠে চলে গেছে। মিষ্টি ওয়াশরুমে চলে গেল, গিয়ে আয়নায় দেখলো ওর ঠোঁট লাল হয়ে আছে। কাল আদ্রিয়ান বেশ কয়েকবার কামড়েছিল। মিষ্টির লজ্জা জমে যাচ্ছে। সকাল থেকে আদ্রিয়ানের সামনে যায়নি। এদিকে আদ্রিয়ান ওকে সারা বাড়ি খুঁজছে। আদ্রিয়ানকে কলেজে যেতে হবে, কিন্তু মিষ্টিকে না দেখে যেতে চাইছে না। ও মিষ্টির রুমে গিয়ে দেখে মিষ্টিকে পেয়েও না। শেষে বাগানে গিয়ে দেখলো মিষ্টি দোলনায় বসে দোল খাচ্ছে। আদ্রিয়ান মুচকি এসে এগিয়ে গেল। আদ্রিয়ানকে আসতে দেখে মিষ্টি দোলনা থেকে নেমে গেল। আদ্রিয়ান মিষ্টিকে কোলে তুলে নিয়ে দোলনায় বসালো। তারপর মিষ্টিকে বলল, এই যে ম্যাম, তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি, আর তুমি কি না এখানে? মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কেন বজ্জাত, আপনি আমায় খুঁজছেন কেন? এই বজ্জাতিনীটাকে দেখেই তবে কলেজে যাব, তাই তো এলাম। মিষ্টির মনটা হুট করেই খারাপ হয়ে গেল। আদ্রিয়ান ওকে জাপটে ধরে বলল,
কি হলো, চুপ যে? কিছু না, যান। কলেজে যাবেন না? আদ্রিয়ান কিছু না বলেই মিষ্টির কপালে চুমু খেয়ে চলে গেল। এদিকে মিষ্টির খুব মন খারাপ। ও ভেবেছিল আজ ঘুরতে যাবে, হঠাৎ করে কোথা থেকে আদ্রিয়ান ওকে কোলে তুলে নিল। মিষ্টি আচমকা চমকে গেল। আদ্রিয়ান মিষ্টিকে হেসে বলল, চলো আজ আমরা অনেক জায়গায় ঘুরবো। সেদিন ওরা দুজনে প্রচুর ঘুরেছিল। ফেরার সময় মিষ্টি বায়না করে, এই বজ্জাত, ফুচকা খাবো। সেদিন আদ্রিয়ান ওকে ওই কথাগুলো বলেছিল যে এখানকার ফুচকা ভালো না। ওদের সব ভালোই চলছিল। আদ্রিয়ান মিষ্টি দুজন দুজনকে খুব ভালোবাসতো। আদ্রিয়ানের বাড়ির সবাই ওদের সম্পর্কটা মেনে নিয়েছিল, সব ঠিক ছিল। একদিন সকালে মিষ্টি ঘুম থেকে ওঠে। আদ্রিয়ানকে সারা বাড়ি খুঁজলো। মামুনিকে জিজ্ঞেস করতে মামুনি বলল, সে কি বাবুই, তোকে বলেনি? ও আমার ছোট নননের মেয়ে নেহা আসছে, তাকে আনতে গিয়েছে। ও, মিষ্টি ভাবলো আদ্রিয়ান তো ওকে বলে যেতে পারতো, তাও কিছু বলল না। কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ হলো। মামুনি ওদিকে গেল। নেহা আদ্রিয়ানের হাতটা ধরে ভিতরে এলো। দেখে মিষ্টির বুকটা ছ্যাদ করে উঠল। আদ্রিয়ান নেহাকে ছেড়ে মিষ্টির কাছে এগিয়ে এলো, কিন্তু মিষ্টি কিছু বলল না, রাগ করে উপরে চলে গেল। আদ্রিয়ান মিষ্টিকে বোঝাতে উপরে চলে গেল। মিষ্টি, এই মিষ্টি, জানেমন লক্ষ্মী বাবুটা আমার, দরজাটা খোলো না সোনা। বেটা বজ্জাত, আমাকে না জানিয়ে চলে যাওয়া? থাকবো না তোর কাছে, আমি কালই চলে যাব। এমনিতেই সামনে ক্লাস 10-এর অ্যাডমিশন। ধুর। তোমাকে যেতে দিলে তবে না যাবে? আমি স্কুল ট্রান্সফার করে নেব। তুমি আর সিলেটে ফিরছো না। শালা খচ্চর, থাক তুই তোর ওই নিহাটিয়াকে নিয়ে, কাউকে লাগবে না আমার। আমার সোনা বাবুটা, আমার টিয়া পাখি, দরজা খোলো বাবুটা। আদ্রিয়ান অনেক বুঝে মিষ্টিকে দরজা খুলে কোলে করে নিচে নামলো। নিহা এদিকে আদ্রিয়ানের উপর রেগে ফায়ার হয়ে যাচ্ছে। সব ভালোই কাটছিল। নিহা মিষ্টিকে খুব ভালোবাসতো, মিষ্টিকে নিজের হাতে খাইয়ে দিত, কিন্তু কেন যেন আদ্রিয়ানের আশেপাশে মিষ্টিকে আসতে দিত না। আদ্রিয়ান মিষ্টির আশেপাশে এলে কোনো না কোনোভাবে দূরে সরিয়ে দিত, কিন্তু আদ্রিয়ান রোজ মিষ্টিকে ঘুম পাড়িয়ে তবে ঘুমোতে যেত। সেসব নেহা জানতো না। মিষ্টিকে রোজ আদ্রিয়ান স্কুলে দিয়ে তবে কলেজে যেত। মিষ্টির স্কুলে সবাইকে জানিয়ে রাখতো যাতে সবাই মিষ্টির খেয়াল রাখে। রোজ আদ্রিয়ান মিষ্টিকে নিয়ে যেত। মাঝে মাঝে মিষ্টির মা বাবা এসে দেখা করে যেত। সব ঠিক ছিল। মিষ্টির টেস্ট পরীক্ষা কিছুদিন পর। মিষ্টির জন্মদিন সন্ধ্যাবেলা পার্টি দেওয়া হয় একটা রিসোর্টে। ওরা সবাই চলে যায় সেখানে। নিহা মিষ্টির সাথে ছিল। মিষ্টিকে নিহা বাড়ি গাউন পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। মিষ্টি অনেকক্ষণ রিসোর্টে আদ্রিয়ানকে দেখতে পায়নি। হঠাৎ দেখে আদ্রিয়ান ছাদের দিকে যাচ্ছে। ও দৌড়ে আদ্রিয়ানের কাছে যাবার জন্য সিঁড়ি বেয়ে উপরে ওঠে। আদ্রিয়ান উপরের আওয়াজ পেয়ে হঠাৎ থেমে পেছনে ঘোরে, কিন্তু মিষ্টি দৌড়ে ছাদের উপরে আসতেই মেঝেতে পা পিছলে উপর থেকে পড়ে যায়। আদ্রিয়ান ফোনে কথা বলার জন্য মিষ্টিকে ধরতে পারেনি। ঘটনাটা এত আশঙ্কা ঘটে গিয়েছিল যে আদ্রিয়ান কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিল। বর্তমানে মিষ্টি অতীতের কথা ভাবতে ভাবতে কেঁদে ফেলে। ও জানে না কে কেন সেদিন ওর ক্ষতি করেছিল। এদিকে আদ্রিয়ানের হঠাৎ ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। ফোনের ওপাশ থেকে একজন কিছু একটা বলল। আদ্রিয়ান ওকে বলে ফোন কেটে কালো জ্যাকেট পরে হাতে একটা পিস্তল নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিয়ান মিষ্টিদের ফ্ল্যাটে গিয়ে মিষ্টিকে কোলে করে নিচে নামলো। মিষ্টি ঘুমিয়ে গিয়েছে। ও মিষ্টিকে কোলে করে গাড়িতে বসালো। মিষ্টি একটু নড়ে চড়ে উঠল। আদ্রিয়ান মাথায় হাত বুলিয়ে দিতে আবার ঘুমে তলিয়ে গেল। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে মিষ্টিকে নিয়ে একটা গোডানোর সামনে এলো। আদ্রিয়ান মিষ্টির চোখে মুখে ভালো করে জল ছিটিয়ে দিতে মিষ্টি জেগে উঠল। মিষ্টি আদ্রিয়ানকে দেখে চমকে গেল আর বলল, আমরা কোথায় বজ্জাত? তুমি আমাকে নিয়ে এসেছো নাকি ঘুমের ঘরে আমি চলে এসেছি? কিন্তু আমি তো তোমার ফ্ল্যাট চিনি না, আর তোমার গাড়িতে দুজনে মিলে কি দুজনে ঘুমের ঘরে হেঁটে হেঁটে গাড়িতে উঠে বসেছি? ওয়াও, কি কিউট! চুপ, একদম চুপ। আর একটা কথা বললে বেঁধে পেটাবো। একেই তুমি আমার থেকে অনেক বড় কথা লুকিয়ে রেখেছো, তাও আমি কিছু বলিনি। মিষ্টি আদ্রিয়ানের কথায় ঘাবড়ে গিয়ে বলল, কই,
লুকিয়ে লুকিয়েছি আমি। আমি বলবো না, তুমি বলবে কোনটা। আমি জানি না তো। তাহলে আমি বলি, তোমার যে স্মৃতি ফিরে এসেছে, আগে কেন বলনি? তুমি কিভাবে বুঝলে? আমি কি তোমার মতো গাধা নাকি? যেদিন তোমার স্মৃতি ফিরে এসেছিল সেই দিনই আমি বুঝে গিয়েছিলাম। তারপর তোমার হাবভাব আর আচরণ দেখে আমি অনেক আগেই ধরে ফেলেছি। মিষ্টি অবাক হয়ে চেয়ে আছে। ও ভেবেছিল ও আদ্রিয়ানকে সারপ্রাইজ দেবে, কিন্তু সে যে ওকে সারপ্রাইজ দেবে ভাবেনি। আদ্রিয়ান কিছু না বলে মিষ্টিকে নিয়ে গোডাউনের ভেতরে গেল। মিষ্টি ভেতরে গিয়ে যা দেখলো তাতে সে অবাকের উপর অবাক হচ্ছে। কারণ ওর সামনে একটা চেয়ারে দড়ি বাঁধা মুখ বাঁধা অবস্থায় আছে নিহা। আদ্রিয়ান নিহার সামনে গিয়ে বসলো। নিহা ওর দিকে বিস্ফোরিত চোখে তাকালো। নিহার গালে স্বরের দাগ, চোখে মুখে জলের দাগ, হয়তো অনেক কান্না করেছে। মিষ্টি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এবার আদ্রিয়ান ওর মুখের বাঁধন খুলে দিয়ে বলল, কেন এমন করলি এবার বল। তোকে আমি ছাড়বো না আদি। তোর জন্য আজ আমার দা ভাইটা মরতে বসেছে। মিষ্টি আদ্রিয়ান দুজনেই ওর কথা শুনে অবাক হয়ে গেল। আদ্রিয়ান আবার বলল, দাদা মানে নেহাল? কিন্তু সে তো সিলেটে, তাহলে? হ্যাঁ, নেয়াল দা ভাই। শুধু তোর জন্য ওর লাইফ শেষ হয়ে গেছে। ও 3 বার সুসাইড করতে গিয়েছে। শেষবার হাতে শিরা কেটে ফেলেছিল। এখন সে কোমায়। শুধু তোর জন্য ও শেষ হয়ে গেল। কত হাসি খুশি হয়ে মাসির কাছে সিলেটে কলেজে পড়তে গেল, কিন্তু তার জীবনটা নরকে পরিণত হতে গেল। আদ্রিয়ান আর মিষ্টি অবাক হয়ে তাকিয়েছে। আদ্রিয়ানের সাথে মিষ্টি আসার পরপরই নিহাল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আর মিষ্টি তো ছেড়েই না নিহালকে। তাহলে কি হয়েছিল? নিহা বলতে শুরু করলো, 7 বছর আগে ভাইয়া যখন সিলেট যায়, সেদিন এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ফুটপাতে হঠাৎ একটা মেয়েকে একটা ছোট্ট খরগোশছানা নিয়ে দেখতে পায়। খরগোশছানাটার হয়তো লেগেছিল। মেয়েটি অনেক যত্ন করে তাকে আদর করছিল। ছোট্ট কিশোরী মেয়ে তখন। সে স্কুলের পোশাক পরেছিল। ভাইয়া প্রথম দেখেই ভালোবেসে ফেলে। মেয়েটির যত্ন দেখে মুগ্ধ হয়। মেয়েটি খরগোশটির সাথে কথা বলছিল আর হাসছিল। ভাইয়া গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে ছুটতে চায়, কিন্তু ও সামনে যেতে মেয়েটা ভাবে সে বোধহয় খরগোশছানাটিকে নিয়ে চলে যাবে। তাই সে দৌড়ে সেখান থেকে গিয়ে একটা গাড়িতে বসলো। গাড়িটা ও সামনে থেকে চলে গেল। ও গাড়িটাকে ফলো করে দেখতে পেল একটা বাড়ির সামনে গাড়িটা ঢুকলো। গাড়ি থেকে নেমে একজন লোক আর সেই ছোট্ট মেয়ে নামলো। লোকটিকে দেখে ওর মুখে হাসি ফুটে উঠল, কারণ লোকটি ছিল মিষ্টির বাবা। ছোট্ট মেয়েটি মিষ্টি ছিল। ভাইয়া রোজ মিষ্টিকে লুকিয়ে লুকিয়ে দেখত। কলেজে যাওয়ার আগে মিষ্টি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। একবার দেখে তবেই যেত। মিষ্টি ওর নেশায় পরিণত হয়। ও মিষ্টিকে ছাড়া দম বন্ধ লাগতো। লুকিয়ে লুকিয়ে মিষ্টি দুষ্টুমি দেখত। কত ছবিও তুলেছিল মিষ্টি, কিন্তু ও ভেবেছিল মিষ্টি যেহেতু অনেক ছোট, তাই এখন ও সামনে আসবে না। দূর থেকে ও মিষ্টিকে পাহারা দিত। কেউ কিছু বললে ও তাকে খুব মারতো। মিষ্টির দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত না। ও ডাল হয়েছিল মিষ্টির সামনে। মিষ্টি যখন সবে 14 বছর বয়স, তখন মিষ্টি ধীরে ধীরে যৌবনে পদার্পণ করে। তখন ওর দিকে ছেলেদের নজরও পড়তে থাকে। ভাইয়া ভাবে মিষ্টি দূরে 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 চলে যায়, তাই ঠিক করে মিষ্টিকে সবটা জানাবে। সেদিনও বেরিয়ে যায় মিষ্টির কাছে, কিন্তু সেদিনই মিষ্টি ইন্ডিয়া চলে আসে। ও এই ব্যাপারে কিচ্ছু জানতো না। জানিস আদি, ও মিষ্টিকে না দেখতে পেয়ে পাগল পাগল হয়ে গিয়েছিল। সব সময় ঘরবন্দি হয়ে থাকতো। কলেজে যাওয়ার বন্ধ করে দিল। ঠিক করে খাওয়া দাওয়া করতো না। তারপর ও দেশে ফিরতে চেয়েছিল, কিন্তু পাসপোর্ট টিকিট পেতে 2 সপ্তাহ লেগে যায়। আর ততদিন
তোর আর মিষ্টির সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ওকে তুই মিষ্টির কথা বলতিস, ছবি দেখতে চেয়েছিলিস, মনে আছে? তুই ছবি দিয়েছিলিস, কিন্তু ভাইয়া তোর সাথে মিষ্টিকে আশা করেনি। ও চায়নি ভাইয়ের ভালোবাসা কেড়ে নিতে, তাই 1 মাসে 2 বার সুইসাইড করতে চেয়েছিল। আমরা ওকে আটকে দিয়েছিলাম। ডক্টর বলেছিল মিষ্টিকে ছাড়া ও বাঁচবে না, তাই আমি ওকে অনেক বুঝিয়ে শান্ত রেখেছিলাম। বলেছিলাম মিষ্টিকে ওর কাছে ফিরিয়ে দেব। তারপর চলে এলাম তোর বাড়িতে। মিষ্টিকে তোর থেকে দূরে রাখতাম, কিন্তু তাও তোদের ভালোবাসা কমার বদলে বেড়ে যেতে লাগলো। শেষে আমার খুব রাগ হলো। আমার ভাইয়ের কষ্ট দেখতাম কি করে, আর তাই মিষ্টিকে শেষ করে দিতে চেয়েছিলিস? না, মিষ্টিকে তো আমি জীবন দিয়ে আগলে রেখেছিলাম। শেষ করতে চেয়েছিলাম তোকে। সেদিন মিষ্টির জন্মদিন দিন ভাইয়া আসবে বলে ঠিক করেছিল। ও ভেবেছিল মিষ্টিকে চমকে দেবে। আমরা দুজনে প্ল্যানিং করেছিলাম সারা রাত ধরে। সেদিন রিসোর্টে ছাদে আমি ইচ্ছা করে তেল ঢেলে দিয়েছিলাম, যাতে পাথরের মেঝেতে পা দিলেই ছিটকে পড়িস। তাই নিচে গিয়ে মিষ্টির নম্বর থেকে ছাদে আসো বলে মেসেজ দিয়েছিলাম। তারপর তোর আগেই মিষ্টি পড়ে গেল। আমার ভাইয়া নিচেই ছিল। ওর চোখের সামনে মিষ্টির দেহটা রক্তে ভেসে যাচ্ছিল। ডাক্তার তখন বলেছিল মিষ্টিকে বাঁচানো যাবে না। তখন ভাইয়াও হাতের শিরা কেটে, যদি মিষ্টি না থাকে তাহলে ও থেকে কি করবে সেই ভেবে ও নিজেকে শেষ করতে চায়। কিন্তু ভাগ্য দেখ, মিষ্টি দিব্যি বেঁচে আছে, তোর সাথেই আছে। মাঝখান থেকে ভাইয়া কমাতে চলে গেল। সেদিন তুই যদি মিষ্টি জীবনে না আসতিস তাহলে আজ কিচ্ছু হতো না, সব ঠিক থাকতো। আমার ভাইয়া সুখে থাকতো। তোকে আমি ছাড়বো না। আদ্রিয়ান এখনো শকটের মধ্যে আছে, আর মিষ্টি তো জ্ঞান হারিয়ে ফেলেছে। আদ্রিয়ান মিষ্টিকে কোলে তুলে নিয়ে বিস্ফোরিত চোখে বলল, সবটাই অ্যাক্সিডেন্ট ছিল, যা হয়েছে ভুলে যা, তোর জন্য ওটাই মঙ্গল। প্রতিশোধ তো আমি নেবই। চেষ্টা করে দেখিস পারিস কিনা। সকালে মিষ্টি হঠাৎ ঘুম ভেঙে গেল। নিজেকে বিছানায় দেখে অবাক হয়ে গেল আর বলল, আমি তো ওই বজ্জাতের সাথে বেরিয়েছিলাম, তাহলে এখানে কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখে আদ্রিয়ান সামনে চেয়ারে বসে আছে, আর ওর চারপাশে শ্রেয়া, নীরা, আরিয়ান আর রকি গালে হাত দিয়ে হা করে চেয়ে আছে। হঠাৎ নীরবতা ভেঙে রকি বলে উঠল, ডার্লিং, কি শুনছি এসব আমি? কি শুনছো দাদা ভাই? শ্রেয়া রকিকে কিছু বলতে না দিয়ে বলল, আচ্ছা মিশু, তুই ইন্ডিয়াতে কতদিন ছিলিস? 1.5 বছরের মতো। মানে তুই এখানে টেস্ট এক্সাম দিয়েছিলিস? আমি ইন্ডিয়াতে এসে এখানে ক্লাস 9-এর প্রাইভেট পড়ে তারপর সিলেটে পরীক্ষা দিয়ে এসেছিলাম। কিন্তু ক্লাস 10-এ ওঠার পর বজ্জাত ওখান থেকে ট্রান্সফরমেশন লেটার নিয়ে এসে এখানে একটা স্কুলে ভর্তি করে দেয়। কিন্তু টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, এইচএসসি এর কথাও মনে আছে। মাধ্যমিক দিয়েছিলাম কিনা মনে নেই আমার। আদ্রিয়ান উঠে দাঁড়ালো। সেই দিন মিষ্টি পড়ে যাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। মেন্টাল ট্রেমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। নিচে অনেক লোক হইচই করে বাড়ির সবাই মিষ্টিকে নিয়ে হাসপাতালে চলে যায়, কিন্তু আমি ছাদের ওপরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মেন্টাল টেস্টের জন্য আমাকেও হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আমার কোনো রেসপন্স না পেয়ে সেদিন ডাক্তার হতাশ হয়ে গিয়েছিলেন। বাড়ির সবাই ভেবেছিল আমি মিষ্টিকে ফেলে দিয়েছিলাম, তাই আমাকে নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। মা মাঝে মাঝে দেখে যেত রেসপন্স করছি কিনা। তারপর আরিয়ান ইন্ডিয়াতে এসে আমার বড় মামুর বাড়ি, মানে আরিয়ান যেখানে থাকতো, আমেরিকাতে নিয়ে যায়। তখনও আমি স্বাভাবিক হয়নি, ভিতরে ভিতরে পাথর হয়ে বেঁচেছিলাম। আরিয়ান মিষ্টির খবর আমাকে দিত। নেহার সেই দিনের পর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। আমেরিকাতেই আমি গুটি সাজাতে থাকি। রকিকে এখানে আমি পাঠিয়েছিলাম যাতে
রিসোর্টের সিসিটিভি ফুটেজ চেক করে। প্রথমেই আমার সন্দেহ ছিল নেহাকে, কিন্তু রিসোর্টের বেশ কিছু ফুটেজে নেহাকে আড়ালে কিছু একটা নিয়ে ছাদে দেখা গিয়েছিল। বাকিটা তো তোদের বললাম। আর আমরা আজ রাতে গিয়েছিলাম সেখানে সব ক্লিয়ার করতে। মিষ্টি টানা 1 বছর 3 মাস কোমাতে ছিল। ওর মাধ্যমিক টেস্টের রেজাল্ট দেখেই আঙ্কেল একটা সরকারি সংস্থাকে টাকা খাইয়ে মাধ্যমিক রেজাল্ট বের করায়, কিন্তু ফার্স্ট ডিভিশন দেওয়া হয়েছিল। সেদিন যদি মিষ্টি এক্সাম দিত তাহলে সিওর বোর্ডে নাম উঠত। তারপর মিষ্টির যখন জ্ঞান আসে, ও আমার বাবা মা কাউকে চিনতে পারেনি। ওর স্মৃতি থেকে কলকাতায় আসার সময়টুকু মুছে গিয়েছিল। ডাক্তার বলেছিল ওষুধ কন্টিনিউ করলে স্মৃতি ফিরেও আসতে পারে। তারপর 2 বছর আগে মিষ্টি সিলেটে ব্যাংক করে, আর আমি আমেরিকা থেকে সুপার মডেল হয়ে ফিরে এলাম কলকাতায়। মিষ্টি সিলেটে গিয়ে শ্রেয়ার সাথে ফ্রেন্ডশিপ জমে ওঠে। ওরা যেহেতু ছোট থেকে ফ্রেন্ড ছিল, আর মিষ্টির স্মৃতি থেকে 2 বছর মুছে গিয়েছিল, তাই এক ক্লাসে শ্রেয়ার সাথে ভর্তি হয়ে যায়। তারপর সে আদ্রিয়ান থেকে থামিয়ে বলল, বাকিটা আমি বলছি। মিষ্টি আসার পর আমি ওকে অনেকবার কলকাতার কথা জিজ্ঞেস করতাম, কিন্তু ও কিছুই বলতে পারতো না। ও নাকি কখনো কলকাতায় যায়নি। আমি তারপর আঙ্কেল আন্টিকে জিজ্ঞেস করতে ওনারা বললেন ওর সামনে যেন কলকাতা আর আদ্রিয়ান এই দুটো নাম কেউ না উচ্চারণ করে। তাই আমিও ওকে আর জিজ্ঞেস করিনি। আমি আর মিশো যখন 11A, তখন আমার ফেসবুকে আলাপ হয় আরিয়ানের সাথে। ওর সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠেছিল। ও আমার ফটোর সাথে অনেকবার মিষ্টিকে দেখেছিল। তারপর ও আমার মিষ্টির সাথে কলকাতায় ঘটা ঘটনার কথা বলে। ওর সাথে মাঝে আমার ব্রেকআপও হয়েছিল, কারণ ওর কথা শুনে আমি আর মিষ্টি জোর করে কলকাতায় ভর্তি হই, কিন্তু বাটপারটা নিজেই আমেরিকাতে বসেছিল। আদ্রিয়ান ভাইয়া যে কলকাতায় সেটাও বলেনি, সেদিনই হঠাৎ করে চলে আসে। ওইভাবে বলো না জান, খুব লাগে। আমি তো সেদিন আসতাম, পাসপোর্ট না পেলে কি করতাম বলো? তাই 3 মাস লেট হলো। তার জন্য তো সেদিন ঘুরতে গিয়ে শপিং মল থেকে কত আটা ময়দা কিনে দিলাম বলো। আরিয়ানের কথা শুনে ওরা সবাই হেসে গুটিহুটি হচ্ছে। মিষ্টি হাসতে হাসতে আদ্রিয়ানের কোলে বসে পড়েছে। মিষ্টি কোনো রকম হাসি চেপে বলল, আমি যাই, ব্রাশ করে আসি, তারপর শিউর আটা ময়দা দিয়ে রুটি খাবো। আরিয়ানের বাচ্চা ফাটা কানাইচ্চা বেটা খচ্চর, তোর বউ কানা হবে শালা। মাত্র কটা কসমেটিক্সের জন্য এইভাবে অপমান দেখাচ্ছি মজা। বলে শ্রেয়া ঝটপট রুম থেকে মেকআপ বক্স নিয়ে এসে আরিয়ানের সামনে বসতেই সবাই মানে মানে দৌড় দিল। বেচারা আরিয়ান বেরোতে পারলো না। ওরা সবাই সোফায় বসে বসে ভাবছে আরিয়ানের কী অবস্থা। মিষ্টি ব্রাশ করে চোখে মুখে জল দিয়ে পেছন ঘুরতে আ করে জোরে এক চিৎকার দিয়ে সোফায় গিয়ে সোফার পেছনে গিয়ে লুকালো। আদ্রিয়ান, নীরা, রকি 3 জন চালাচ্ছে। আরে শালা, এটা আমি আরিয়ান। ভাইয়া, তোমার এই হাল কে করলো ভাইয়া? ওরা সবাই পেট পাঠা হাসতে ফেটে পড়ল। মিষ্টির মা শ্রেয়া মা রান্নাঘর থেকে ছুটে এসে ছেলে মেয়েদের এই অবস্থা দেখে হাসতে হাসতে চলে গেলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর মিষ্টি বায়না ধরেছে আদ্রিয়ানের বাড়িতে যাবে। জানেমন, আমার জন্য ওই বাড়ির দরজা বন্ধ। বোঝার চেষ্টা করো। না বজ্জাত, তুমি একবার গিয়ে মামুনিকে জড়িয়ে ধরলে মামুনি সব ভুলে যাবে দেখো। আর আমি আছি তো। চলো না বজ্জাত, চলো না, প্লিজ প্লিজ। ওকে ওকে, যাব। যাও, রেডি হয়ে আসো। মিষ্টি বাকি সবাইকে রেডি হতে বলে চলে গেল। কিছুক্ষণ পর 3টে বাইক একসাথে ছাড়লো। একসাথে আদ্রিয়ান, মিষ্টি, আর একটা রকি আর নীরা, আর একটা শ্রেয়া আর আরিয়ান। কিছুক্ষণ পর ওরা চ্যাটার্জির বাড়ির সামনে এসে হাজির হলো। মিষ্টি কলিং বেল দিতে মামুনি এসে দরজা খুললেন। মিষ্টিকে দেখে এক প্রকার শক খেয়েছেন। মিষ্টির পাশে আদ্রিয়ানকে দেখে কিছু না বলেই চলে যেতে লাগলেন। আদ্রিয়ান মা বলে ডেকে উঠলেন। উনি থমকে দাঁড়ায়।
আদ্রিয়ান ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। উনিও ছেলেকে সরাতে পারলেন না, বুকে জড়িয়ে ধরলেন। মা কেমন আছো মা? শয়তান ছেলে, এতদিন পর মাকে মনে পড়লো তোর? মিষ্টি ছুটে এসে জড়িয়ে বলল, আমার মামুনি কি আমাকে আর ভালোবাসে না? মামনি তোর উপর খুব রেগে আছে। কলকাতা পড়তে এসেছে 4 মাস হতে যায়, একবারও কই মামনিকে মনে পড়েনি? তুমি তো জানো মামুনি, আমার কিচ্ছু মনে ছিল না। যেদিন মনে পড়লো সেদিন ভাবলাম সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু তোমার আর সবাইকে ঢোল পিটিয়ে দিয়েছে। কি আর করার, এখন একটু আদর করো আর তোমার হাতে বানানো আচার দাও। তোর এখনো মনে আছে তুই কত আচার পছন্দ করতিস? সব মনে আছে মামুনি, এবার তুমি দাও তো। শ্রেয়া, রকি, নীরা সবাইকে আদর করে বসতে বলে সবার জন্য আচার নিয়ে এলো। আদ্রিয়ান আর মিষ্টি তো আচারের বয়াম নিয়ে দৌড়াতে শুরু করেছে। ওরা সবাই ওদের কৃতি দেখে হাসছে। কেটে গেছে অনেক দিনগুলি। মিষ্টি, আদ্রিয়ান, নীরা, রকি, শ্রেয়া আর আরিয়ানের আজ এঙ্গেজমেন্ট। সবাই খুব খুশি। দুটো অনেক বড় হোটেলের আয়োজন করা হয়েছে 3 সপ্তাহের জন্য। কাছাকাছি আলাদা 2টি রিসোর্ট ওরা বুকিং করেছে। সুপারস্টার আদ্রিয়ান চ্যাটার্জির বিয়ে বলে কথা। প্রেস, মিডিয়া সব মিলে প্রচুর লোকজন ভিড় করেছে। লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে। মিষ্টিকে একটা রেড কালার বারবি গাউন, আসছে হোয়াইট কালারের বারবি গাউন, আর নীরা একটা পিঙ্ক কালারের বারবি গাউন পরে সকলে ডায়মন্ড জুয়েলারি পরেছে সিম্পল সাজে। ওদের সবাইকে খুব গর্জিয়াস লাগছে। মিষ্টি খুব একটা পার্লার মেকআপ দেয়নি, ওকে সিম্পল সাজিয়ে দিয়েছে। কিন্তু নীরা, শ্রেয়া গোটা পালাটাকে তুলে নিয়ে এসে যেখানে যত প্রোডাক্ট ছিল সব নিজেদের মুখে মেখেছে। এদিকে আদ্রিয়ান একটা রেড কালার শেরওয়ানি পরেছে, আরিয়ান হোয়াইট কালার পাঞ্জাবি পরেছে, আর রকি পিঙ্ক কালারের একটা শেরওয়ানি পরেছে। ওদের 3 জনকেই দেখে রাজপুত্রের মতো মনে হচ্ছে। বাইরে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ওরা সবাই গিয়ে গাড়িতে উঠলো। ওদের বাবা মা সবাই গাড়িতে যাচ্ছে। রকির বাবা মা আজ সকালে এসেছে। নীরাকে ওনাদের খুব পছন্দ হয়েছে। ওরা সবাই হোটেলের সামনে এলো। আদ্রিয়ানকে দেখে আর সব মেয়েরাই ক্রাশ খাচ্ছে, আর কেউ কেউ হিংসেও করছে। এত সুন্দর হ্যান্ডসাম হট সুপারস্টারের বিয়ে শুনলে সব মেয়েদের গায়ে যেন পেট্রোল ছাড়াই আগুন জ্বলে উঠছে। রকি আর আরিয়ানের লুকও অনেক হ্যান্ডসাম। আজ ওদের 3 জনকেই পাক্কা হ্যান্ডসাম সুপুরুষ লাগছে। ওরা ঘোড়ার গাড়ি থেকে নামতেই কত ক্যামেরা লাইট এসে প্রেস মিডিয়া সবাই ঘিরে ধরলো। আদ্রিয়ানের বাবা অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে বাঝিয়ে আদ্রিয়ানকে নিয়ে সামনে এগোচ্ছে। রকি, আরিয়ান, আদ্রিয়ান 3 জন একসঙ্গে রিসোর্টের হলে প্রবেশ করলো। ওরা 3 জন এগিয়ে গিয়ে সামনের স্টেজে রাখা চেয়ারে বসলো। কিছুক্ষণ পর মিষ্টি, শ্রেয়া, নীরাকে নিয়ে আসা হলো। আজ ওদের দিকে তাকিয়ে সবাই ক্রাশ খেয়ে যাচ্ছে। আদ্রিয়ান তো এক ধ্যান থেকেই চলেছে। আরিয়ান শ্রেয়াকে দেখে আজ ক্রাশ খেয়েছে। আর এদিকে রকি ভাবছে তার ময়দা সুন্দরী আজ পুরো ময়দা গোডাউনটা তুলে এনে মুখে মেখেছে। যদি ওদের 3 জনকে অপসরা লাগছে। ওদের বাবা মায়েরা ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে ওরা সারা জীবন সুখে সংসার করতে পারে। কিছুক্ষণ পরেই ওদের এঙ্গেজমেন্টের রিচুয়াল শুরু হয়ে গেল। চারিদিকে লাইট, ক্যামেরা, লাইভে চলছে। আদ্রিয়ান এগিয়ে গেল মিষ্টির দিকে, আরিয়ান এগিয়ে গেল শ্রেয়ার দিকে, আর রকি এগিয়ে গেল নীরার কাছে। 3 জন একসাথে হাত মুড়ে বসে ওদের বউদের হাত ধরে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল। তারপর হাতে সব কিস করলো। মিষ্টি, শ্রেয়া, নীরা ওদের বরদের হাতে আংটি পরিয়ে জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। সকলের হাততালি দিচ্ছে, কেউ কেউ আবার সিটি বাজাচ্ছে। এবার সব লাইট লিভে গেল। শুরু হচ্ছে কাপল ডান্স। আদ্রিয়ান মিষ্টির কোমর ধরে হালকা টান দিয়ে বুকের উপর এনে ফেললো। তারপর চোখে চোখ রেখে মিষ্টির একটা হাত বুকে, অন্য হাত কোমরে দিয়ে আদ্রিয়ান মিষ্টির কোমর পেঁচিয়ে ধরে পায়ে পা মিলে নাচতে লাগলো। নাচে তালে তালে মিষ্টি আদ্রিয়ানের উপরে এসে পড়ছে। নীরা, রকি, শ্রেয়া, আরিয়ান ওরাও খুব সুন্দরভাবে কাপল ডান্স করছে। সকলকে ওদের নাচের ভিডিও করছে। অনুষ্ঠান শেষ হলে আদ্রিয়ান মিষ্টিকে খাওয়াতে নিয়ে গেল। ওরা একে অপরকে খাইয়ে দিচ্ছে। নীরা, রকি ঝগড়া শুরু করে দিয়েছে। একটা কথাই, নাচতে গিয়ে নাকি ঘেমে মেকআপ নষ্ট হয়ে গেছে।
তাই এখন খাবারের ওখানে যেতে পারবে না। শ্রেয়া ও আরিনের সাথেও ঝগড়া লাগিয়ে দিয়েছে। সে নাকি আদ্রিয়ানের মতো করে ভালো করে নাচতে পারে না। ওরা অনেক কষ্টে বউদের বুঝে খেতে গেল। কেটে গেল 3 দিন। মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠান শেষ। সকলে খুব মজা করেছে। আজ বিয়ে। গায়ে হলুদ শুরু হবার 5 মিনিট আগে অনেক কষ্টে আদ্রিয়ান বাইরে রকি আর আরিয়ানকে পাহারা রেখে মিষ্টির রুমে ঢুকেছে। মিষ্টি সবেমাত্র শাওয়ার নিয়ে টাওয়াল পরে বেরিয়েছে। হট করে আদ্রিয়ান ঝাঁপিয়ে পড়ল। ও মা গো, বেটা বজ্জাত বাদর, আমার কোমরের ঘন্টা ভেঙে গেল গো। শালা আরামি, তোর চোখ নাই? তোমায় কি হট লাগছে জান? চোখ দুটো তোমাতেই আটকে আছে। ইহ, ঢং চত্ব সব। আদ্রিয়ান মিষ্টির টাওয়ালটা টান দিল। মিষ্টি কোনো রকম ভাবে টেনে পড়ল। তুমি যদি এখনই বের না হও তাহলে গণধোলাই খাওয়াবো কিন্তু। তাই নাকি জান? বলেই মিষ্টির উপর চড়ে বসে, ছোটে ঠোঁট পেয়ে দিল। এদিকে বাইরে রকি আর আরিয়ান বেচারায় দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের পা ব্যথা হয়ে গিয়েছে। আদ্রিয়ান কেউ ডাকতে পারবে না, কেননা শালিদের পকেট আদ্রিয়ান পূরণ করবে বলেছে ওদের হয়ে। নয়তো থরি না ওরা আস্ত পাহারা দিতে। কিছুক্ষণ পর আদ্রিয়ান মিষ্টির ঠোঁট ছেড়ে ঘাড়ে আর গলায় কামড় দিয়ে দিল। মিষ্টি জোরে চিৎকার করে উঠল। আদ্রিয়ান মুখ চেপে ধরে মিষ্টির পেটে হলুদ ছুঁয়ে দিয়ে গালে হলুদ লাগিয়ে গালে গাল ঘষল। তারপর মিষ্টির মুখ ছেড়ে এক দৌড় দিল। কিছুক্ষণের জন্য মিষ্টির দম বন্ধ হয়ে গিয়েছিল। আদ্রিয়ান যেতে জোরে শ্বাস নিল। শাড়িটা কিভাবে পরবে ভাবছে। ব্লাউজ আর পেটিকোট পরে গায়ে শাড়ি জড়িয়ে মুখ গোমরা করে বসে আছে। মাকে ডাকলেই এক্ষুনি পরবে। এত বড় মেয়ে শাড়ি পরতে জানে না, আবার বিয়ে করবে। আমি একাই পারবো, কিন্তু কিছুতেই হচ্ছে না। হট করে কোথা থেকে আদ্রিয়ান এসে শাড়িটা খুলে নিয়ে পরাতে শুরু করে দিল। মিষ্টি হা করে তাকিয়ে থেকে বলল, এই এই, আপনি শাড়ি পরাতে পারেন? না বেবি, জানতাম না, তবে একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখে আসলাম। ও, আমি তো ভুলেই গেছিলাম। আমার ফোন করলেই পেয়ে যেতাম, আপনার হেল্প লাগতো না। এবার থেকে তোমার সবকিছুর দায়িত্ব যখন আমার, তখন আমাকেই দেখতে হবে, তাই না? মিষ্টিকে শাড়ি পরিয়ে কপালে চুমু দিয়ে চোখের পলকে ভেঙে পড়ল। মিষ্টি ভাবল, লে হালুয়া, এত তাড়াতাড়ি হাওয়া। খুব ঘটা করে গায়ে হলুদ হলো। ওরা সবাই দৌড়াদৌড়ি করে হলুদ লাগাচ্ছে। আদ্রিয়ানরা তো একে অপরকে ছোবাচ্ছে হলুদের গামলায়। ওদের বাচ্চামো দেখে সবাই হাসছে। সন্ধ্যায় মিষ্টি লাল টুকটুকে লেহেঙ্গা পরেছে। আদ্রিয়ান বলেছে ফুলসজ্জার দিন নাকি শাড়ি পরতে বিয়েতে অনেকক্ষণ থাকতে হবে, তাই শাড়ি সামলাতে পারবে না। নীরা আকাশি রঙের বেনারসি, আশ্রয়া নীল বেনারসি পরেছে, মাথায় মুকুট, ভারী ভারী গহনা পরে তিনজনকে অপসরে লাগছে। আদ্রিয়ান সুতি পাঞ্জাবি পরেছে, রকি শেরওয়ানি পরেছে। ওর মতে ধুতি যদি হট করে খুলে যায় পেস্টিস প্লাস্টিক হয়ে যাবে। আরিয়ান পাঞ্জাবি পরেছে। ওরা সবাই বিয়ের মণ্ডপে বসে মন্ত্র পড়ছে। কিছুক্ষণ পরে কনেদের নিয়ে আসতে বলা হলো। বিয়ের পিড়িতে করে কনেদের নিয়ে আসলো। ওদের বাবা সম্প্রদান করবে। নীরার বাবা নেই, তাই মিষ্টির বাবা নীরাকে সম্প্রদান করবে। মিষ্টিকে আরিয়ানের পরিক্রম করে দাঁড়িয়ে সামনে দাঁড় করানো হলো। একইভাবে শ্রেয়া, আরিয়ান, রকি ও নীরাকে দাঁড় করানো হলো। প্রেসের লোকেরাও ভিড় করে বিয়ে দেখছে। লাইভ শো চলছে, সবাই খুব আনন্দ করছে। শুভ দৃষ্টি সম্পূর্ণ করে ওদের গাছছড়া বেঁধে দেওয়া হয়েছে। এবার 7 পাকে ঘোরার পালা। ওরা একে অপরের হাত ধরে অগ্নিসাক্ষী রেখে ঘুরছে। হট করে মিষ্টি আগুনের দিকে সরে আসতে নিলে আদ্রিয়ান ওকে কোলে তুলে 7 পাকে ঘুরল। ওদের ভালোবাসা দেখে সকলের চোখ জড়িয়ে যাচ্ছে। সিঁদুর দান সম্পূর্ণ করে লজ্জাবস্ত্র চাপানো হলো। ওদের সবাইকে লজ্জারাঙা বউ লাগছে। এবার সব কাজিনরা মিলে ওদের বাসর রাত জাগানোর জন্য স্টেজে নিয়ে গেল। সবাই প্রচুর নাচ গান করছে। মিষ্টি ক্লান্তি লাগায় আদ্রিয়ানের কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে, যেন ছোট্ট বাচ্চা। আদ্রিয়ানও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওরা সবাই রাত 1টা অবধি আড্ডা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে কনে বিদায় হলো।
সবাই খুব কাছে। মিষ্টি তো আদ্রিয়ানের কাছে যাবে না, ওর বাবাকে আঁকড়ে ধরে আছে। প্রতিটি মেয়েকে তো একদিন যেতেই হয়, তাই বাধ্য হয়ে গাড়িতে উঠল। আদ্রিয়ান আর আরিয়ান দুই ভাই যেহেতু, তাই একই বাড়িতে যাবে। আর রকির বাড়ি সিলেট, এখন যাওয়া সম্ভব না, তাই আদ্রিয়ানের বাড়িতেই যাবে। এক এক করে 3টে গাড়ি নিয়ে ওরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। চ্যাটার্জি বাড়িতে গাড়ি ঢুকতেই প্রেস মিডিয়া লোক সব পাড়া প্রতিবেশীরা নতুন বউ দেখতে ঝাঁপিয়ে পড়ল। ওরা ঠিক করে দম নেওয়ার টাইমটুকু পাচ্ছে না, প্রচুর ক্লান্ত লাগছে সবার। ওই অবস্থায় বউ বরণ সম্পন্ন হলো। 3 বউ একসাথে আলতারাঙা পায়ে গৃহে প্রবেশ করলো। ওরা সবাই খুব খুশি। সন্ধ্যায় বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রচুর লোকজন আসছে, এসে ওদের দেখে যাচ্ছে। ওদের 3 বউকে খুব সুন্দর লাগছে, সকলে ওদের অনেক আশীর্বাদ করছে। রাতে মিষ্টি নিজের ফুলসজ্জার ঘর ছেড়ে ওর ভাইদের ঘর ধুতে নেমেছে। সকলে অবাক কাণ্ড দেখছে, কেউ কেউ খুব হাসছে। নীরা ও শ্রেয়া ঘর ধরার জন্য ছুটে এলো। এইদিকে শ্রেয়াও সে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে মিষ্টির ঘরের দিকে ছুটলো। সবাই রসগোল্লার মতো চোখ করে এদের কাণ্ড দেখছে। আদ্রিয়ান, রকি আর আরিয়ান তাদের বউদের কাণ্ডকীর্তি দেখে পাগলের মতো হাসছে। অনেক বুঝে বউদের নিয়ে ঘরে গেল। মিষ্টি মুখ বাঁকিয়ে বসে আছে। আদ্রিয়ান ফ্রেশ হয়ে আসছে, মিষ্টি গিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। আদ্রিয়ান বসে মিষ্টির গহনা যত্ন সহকারে ধীরে ধীরে খুলছে। চুলের খোপা খুলে চুলে নাক ডুবে ঘ্রাণ নিচ্ছে। আর সে মিষ্টিতে পরম আবেশে ডুব দিচ্ছে। ওরা দুজনেই ভালোবাসার অসীম সাগরে ডুবে যাচ্ছে। নীরা, রকি, শ্রেয়া, আরিয়ানের ভালোবাসার পূর্ণতা পেল 3 বছর পর। মাম্মা, সবার ভাই আছে, আমারও ভাই চাই। খাবার টেবিলে হট করে এইরকম কথার বলায় অস্বস্তিতে পড়ে গেল মিষ্টি। সৃষ্টি কথা শুনে হিয়াও জেদ ধরে ওরও ভাই চাই। এদিকে অনু আর আরও বলছে, আমাদের ভাই চাই না বাবা, একই রক্ষে নেই। আবার ভাই হলে মাম্মা, পাপা, জেঠু, কাকু, মামুনিদের ভালোবাসা পাবে, আমাদের ভালোবাসায় ভাগ বসাবে। ছেলে মেয়েদের কথায় ওরা সবাই জোরে জোরে হেসে দিল। আদ্রিয়ান আর মিষ্টির একমাত্র মেয়ে সৃষ্টি। আরিয়ান আর শ্রেয়ার মেয়ে হলো হিয়া, আর ওই যমজ পিছে দুটো হলো আরও। আর অনু ভালো নাম আরশি। আর অন্যরা, ওরা দুজন রকি আর নীরার 2 মেয়ে।